ওএসআই মডেল এটাকে বলা হয় ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। এটাকে একটা রেফারেন্স মডেল বলা হয়। রেফারেন্স মডেল বলার কারণ হচ্ছে এই মডেলটার প্র্যাকটিক্যালি কোনো অস্তিত্ব নাই। এটা আপনার কমান্ড দিয়ে দেখা যায় না যে এটাতে বিভিন্ন লেয়ার আছে, আমরা জানি, আমরা লেয়ার গুলো করবো। কমান্ড দিয়ে দেখা যায় না যে ওএসআই মডেলটা কিভাবে কাজ করতেছে, কিন্তু এটা লজিক্যালি কাজ করে। প্র্যাকটিক্যালি কোনো অস্তিত্ব নাই, বাট লজিক্যালি কাজ করে। যেহেতু প্র্যাকটিক্যালি অস্তিত্ব নাই, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে রেফারেন্স মডেল। ওএসআই রেফারেন্স মডেল বলে। এই ওএসআই মডেলটা ডেভেলপ করেছিল হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন, যাকে আইএসও বলে। আইএসও এটা 1984 সালে ডেভেলপ করা হয়েছিল। বিভিন্ন সময় চাকরির পরীক্ষা দিতে গেলে জিজ্ঞেস করে যে আইএসও এবং ওএসআই এর মধ্যে পার্থক্য কি। এরকম বলে যে আইএসও এবং ওএসআই এই দুইটা কি একই জিনিস, নাকি দুটার মধ্যে কোনো পার্থক্য আছে, বা জিজ্ঞেস করে দুইটা কি জিনিস। আইএসও এবং ওএসআই দুইটা ভিন্ন জিনিস। আইএসও এটা হচ্ছে একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের উপর স্ট্যান্ডার্ডাইজড সার্টিফিকেশন দেয়। তারা সার্টিফিকেট দেয় যে এই প্রোডাক্টটা এই বিষয়ে স্ট্যান্ডার্ড। আর ওএসআই মডেল এটা হচ্ছে একটা রেফারেন্স মডেল, যে মডেলটা সার্টিফাইড বাই আইএসও। আইএসও সার্টিফাই করেছে যে এটা একটা স্ট্যান্ডার্ড মডেল, এরকম একটা ব্যাপার আর কি। ধরেন বাংলাদেশে বোম্বে সুইটস এর চানাচুর আর বিএসটিআই এর মধ্যে যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটা আর কি। চানাচুর একটা প্রোডাক্ট, আর এটাকে সার্টিফাই করেছে বিএসটিআই, যেটা একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। ঠিক একই রকম ওএসআই একটা রেফারেন্স মডেল, আর এটাকে সার্টিফাই করেছে আইএসও। কাজে এই দুটার মধ্যে রিলেশনশিপ এইটুকুই যে আইএসও সার্টিফাই করেছে, ওএসআই একটা স্ট্যান্ডার্ড মডেল। তো এই দুটার মধ্যে কোনো পার্থক্য থাকার কিছু নাই, দুইটা দুই টাইপের জিনিস। এটা একটা অর্গানাইজেশন আর এটা হচ্ছে একটা রেফারেন্স মডেল, দুইটা দুই টাইপের জিনিস। দেন ওএসআই মডেলে 7টা লেয়ার আছে। ইটস এ লেয়ার্ড আর্কিটেকচার কনসিস্টস অফ 7 লেয়ার্স। এখানে 7টা লেয়ার আছে। সেই 7টা লেয়ারের কাজগুলো আমাদের পড়তে হবে, স্টেপ বাই স্টেপ পড়তে হবে এবং মনে রাখতে হবে। ইচ লেয়ার ডিফাইন্স এ সেট অফ ফাংশনস। প্রত্যেকটা লেয়ারেরই আলাদা আলাদা কিছু কাজ আছে, কিছু ফাংশন আছে প্রত্যেক লেয়ারের। হুইচ টেক পার্ট ইন ডাটা কমিউনিকেশন। যখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা কমিউনিকেশন হয়, তখন এই ওএসআই মডেল বা ওএসআই লেয়ারের যে 7টা লেয়ার আছে এখানে, এই 7টা লেয়ারের প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা কিছু কাজ করে। প্রত্যেক লেয়ারেরই আলাদা আলাদা কিছু কাজ আসে, সেই কাজগুলো স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। এখানে আমরা একটু নামগুলো যদি দেখি, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল, এই 7টা লেয়ার। নামগুলো মনে রাখতে হবে সিরিয়ালি। আপনি টপ টু বটম আর বটম আপ যেভাবে ইচ্ছা মনে রাখতে পারেন, কিন্তু সিরিয়াল ব্রেক করা যাবে না। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, এইভাবে সিরিয়ালি নামগুলো মনে রাখতে হবে। আপনি এই ডিরেকশনে মনে রাখতে পারেন, এই ডিরেকশনে মনে রাখতে পারেন, যেভাবে ইচ্ছা সিরিয়ালি নামগুলো মনে রাখতে হবে। এখানে 7টা লেয়ার: অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল। লেয়ার গুলোর নাম্বারিং আছে। লেয়ার 1 হচ্ছে একদম নিচের লেয়ারটা, আর উপরের লেয়ারটা হচ্ছে লেয়ার 7। লেয়ার 1 থেকে 7 পর্যন্ত এই নাম্বার গুলো মনে রাখতে হবে। যেমন লেয়ার 3 হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, লেয়ার 5 হচ্ছে 7 লেয়ার, লেয়ার 2 হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। আমরা মাঝে মাঝে বলি এটা লেয়ার 2 ডিভাইস। এই লেয়ার 2 ডিভাইস মানে কি, এটার নাম শুনেই বুঝতে হবে যে এই লেয়ার 2 মানে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ারে কি কি থাকবে বা ডাটা লিঙ্ক লেয়ারে কি কি কাজ করে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তো এই ওএসআই মডেলের লেয়ার গুলো নাম্বার অনুযায়ী লেয়ারের নামগুলো মনে রাখতে হবে। কারণ আমরা কথায় কথায় এরকম বলবো যে এটা লেয়ার 3 প্রোটোকল, এটা লেয়ার 3 ডিভাইস, এটা লেয়ার 3 রুল। এটা শুনেই বুঝতে হবে যে এইটা নেটওয়ার্ক লেয়ারের কথা বলতেছি, যেটা নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস বা এটা নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল। পরীক্ষাতে আসবে এরকম যে কোনটা লেয়ার 3 প্রোটোকল, ABCD তে 4টা নাম দেয়া থাকবে। দেন ওই নাম দেখে বুঝতে হবে যে কোনটা নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস বা নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল। আমরা যেমন কথায় কথায় বলি লেয়ার 2 সুইচ, লেয়ার 3 সুইচ, এই নামগুলো আমরা শুনেছি সবাই, লেয়ার 2 এবং লেয়ার 3 সুইচ। লেয়ার 3 সুইচ মানে হচ্ছে যে সুইচ গুলো নেটওয়ার্ক লেয়ারে কাজ করতে পারে, আর লেয়ার 2 সুইচ মানে হচ্ছে যে সুইচটা ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করতে পারে। এরকম নাম শুনলেই যেন আমরা বুঝি যে সুইচটা কোন টাইপের বা এটার ক্যারেক্টারিস্টিক্স কি, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তো লেয়ার গুলোর নাম্বারিংটাও মনে রাখতে হবে। একদম নিচেরটা হচ্ছে লেয়ার 1, যেটাকে আমরা বলছি ফিজিক্যাল লেয়ার। উপরেরটা হচ্ছে লেয়ার 7, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সিরিয়ালি নাম্বার গুলো মনে রাখতে হবে। উপরে যে 3টা লেয়ার আছে, লেয়ার 5, 6 এবং 7, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার, এই 3টা লেয়ারকে বলা হয় হচ্ছে আপার লেয়ার।
ইউজার সাপোর্ট লেয়ার অর সফটওয়্যার লেয়ার। এই তিনটা হচ্ছে আপার লেয়ার, উপরের দিকে কাজ করে। এই তিনটা লেয়ারে হার্ডওয়্যার সংশ্লিষ্টতা নাই, তিনটাই হচ্ছে সফটওয়্যার বেসড। এগুলোকে ইউজার সাপোর্ট লেয়ার বলে অথবা সফটওয়্যার লেয়ার বলে। দেন নিচের দিকে যে তিনটা লেয়ার আছে, এই তিনটা লেয়ারকে বলা হয় নেটওয়ার্ক সাপোর্ট লেয়ার। এই তিনটা লেয়ার হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড কিছু কাজ করে। নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিংক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, এই তিন লেয়ার নেটওয়ার্ক রিলেটেড কিছু কাজ করে, এই জন্য এটাকে বলা হয় নেটওয়ার্ক সাপোর্ট লেয়ার অথবা হার্ডওয়্যার লেয়ার। মাঝে আরো একটা লেয়ার আছে যেটাকে বলা হয় কোর লেয়ার অফ দ্য ওএসআই মডেল, ট্রান্সপোর্ট লেয়ার, কোর লেয়ার অফ দ্য ওএসআই মডেল। চাকরির ভাইবা দিতে গেলে জিজ্ঞেস করে যে ওএসআই মডেলের কোর লেয়ার কোনটা। ওএসআই মডেলের কোর লেয়ার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, মনে রাখতে হবে ট্রান্সপোর্ট লেয়ার। আর বাকি উপরের তিনটা হচ্ছে সফটওয়্যার লেয়ার, নিচের তিনটা হচ্ছে হার্ডওয়্যার লেয়ার। নিচের তিনটাকে বলা হয় নেটওয়ার্ক সাপোর্ট লেয়ার, উপরের তিনটাকে বলা হয় ইউজার সাপোর্ট লেয়ার, মাঝেরটা কোর লেয়ার। এর নামগুলো এভাবে মনে রাখতে হবে। এখানে কোন লেয়ারে কি কাজ হয় তার একটা শর্ট ডেসক্রিপশন আছে, কোন লেয়ারে কি কাজ হয়। অ্যাপ্লিকেশন লেয়ার, যেটা হচ্ছে লেয়ার 7, নেটওয়ার্ক প্রসেসেস টু অ্যাপ্লিকেশনস, মানে এই লেয়ার থেকেই আমরা যে ডাটা কমিউনিকেশন করি, প্রসেসিংটা শুরু হয় এইখানে। বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা এখানে ইউজ করি। বিভিন্ন অ্যাপ্লিকেশন বলতে আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, বিভিন্ন ব্রাউজার ইউজ করি, তারপরে হচ্ছে মেইল সার্ভিসের জন্য কিছু সফটওয়্যার ইউজ করি, ডাউনলোডের জন্য কিছু সফটওয়্যার ইউজ করি। আমরা যত কাজ করি তার জন্য আমরা কোনো না কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করি। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো কাজ করে হচ্ছে ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারে। অ্যাপ্লিকেশন লেয়ারের পরে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, এখানে হচ্ছে ডাটা রিপ্রেজেন্টেশন হয়। মানে ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে ডাটা রিপ্রেজেন্ট করা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের কাজ। সেশন লেয়ার হচ্ছে ইন্টার হোস্ট কমিউনিকেশন করে, হোস্ট টু হোস্ট কমিউনিকেট করে। ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে এন্ড টু এন্ড কানেকশন। এন্ড টু এন্ড কানেকশন মানে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত কানেক্টিভিটি একটা এস্টাবলিশ করে, লজিক্যাল কানেক্টিভিটি, যেটা কাজ করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে। এরপরে নেটওয়ার্ক লেয়ার, এখানে হচ্ছে অ্যাড্রেস অ্যাসাইন হয়, আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয় এখানে, এবং বেস্ট পাথ খুঁজে বার করে, রিমোট নেটওয়ার্কে যাওয়ার জন্য বেস্ট পাথ খুঁজে বার করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। তারপর ডাটা লিংক লেয়ার, ডাটা লিংক লেয়ারে হচ্ছে অ্যাক্সেস টু মিডিয়া, এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের সাথে কমিউনিকেট করে, আবার হচ্ছে ফিজিক্যাল লেয়ারের সাথেও কমিউনিকেট করে। নেটওয়ার্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, দুই লেয়ারের সাথে কমিউনিকেট করা হচ্ছে ডাটা লিংক লেয়ার। আর ফিজিক্যাল লেয়ার, এই লেয়ারের কাজ হচ্ছে বাইনারি ট্রান্সমিশন করা। ফিজিক্যাল লেয়ার হচ্ছে বাইনারি ট্রান্সমিশন করে, এখানে ওয়্যার, কানেক্টর, ভোল্টেজ, ডাটা রেট এগুলো কাজ করে হচ্ছে এই লেয়ারে। ফিজিক্যাল লেয়ারে কাজ করে হচ্ছে কেবল গুলো। তারপর আমরা যে কানেক্টর গুলো ইউজ করি, ইউটিপি কেবল হলে RJ45 কানেক্টর ইউজ করি, অপটিক্যাল ফাইবার হলে SC, LC, এই টাইপের বিভিন্ন কানেক্টর ইউজ করি। তারপরে বিভিন্ন ধরনের সিগন্যাল, যেমন ইউটিপি কেবল দিয়ে যায় হচ্ছে ভোল্টেজ, আবার হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে যায় হচ্ছে লাইট, এই ধরনের বিভিন্ন সিগন্যাল, এগুলো কাজ করে হচ্ছে ফিজিক্যাল লেয়ারে। এই নামগুলো মনে রাখতে হবে, শর্ট ডেসক্রিপশন গুলো মনে রাখতে হবে। প্রত্যেকটা লেয়ারেরই আরো ডিটেইলস ডেসক্রিপশন আছে, এখানে অনেকগুলো স্লাইড আছে আমাদের, প্রত্যেকটা লেয়ার সম্পর্কে অনেক কিছু ব্যাখ্যা আছে, এগুলো একটু মনে রাখতে হবে। অ্যাপ্লিকেশন লেয়ার, এখানে দেখেন অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা কি করি, ফাইল শেয়ার করি। আমরা যত কাজ করি, ইউজার যত কাজ করে, সব কাজ করে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। আমরা ফাইল শেয়ার করি, ওয়েবসাইট ব্রাউজ করি, ইমেল সেন্ড করি, রিসিভ করি, অনলাইনে গেম খেলি, ই কমার্স, আমরা অনলাইনে কেনাকাটা করি, তারপরে চ্যাটিং করি, ভিডিও কনফারেন্স করি। আমরা যত কাজ করি, ফাইল আপলোড ডাউনলোড, যা কাজ করি আমরা, সব ধরনের কাজ হয় হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে। অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে একমাত্র লেয়ার যে লেয়ারে ইউজাররা কাজ করে, বাকি আর কোন লেয়ারে ইউজারদের টাচ করার কোনো সুযোগ নেই। প্রেজেন্টেশন বা ফিজিক্যাল লেয়ার পর্যন্ত যে আরো 6টা লেয়ার আছে, এই 6 লেয়ারের কোন লেভেলে ইউজারদের টাচ করার কোনো সুযোগ নাই। ইউজার টাচ করতে পারে শুধুমাত্র একটা লেয়ারে, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি কাজ হয় দেখেন, অ্যাপ্লিকেশন লেয়ার ইজ রেসপন্সিবল ফর প্রোভাইডিং অ্যান ইন্টারফেস ফর দ্য ইউজার্স টু ইন্টারেক্ট উইথ অ্যাপ্লিকেশন সার্ভিসেস অর নেটওয়ার্ক সার্ভিসেস। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ার কি করে, সে একটা ইন্টারফেস হিসেবে কাজ করে, কার মধ্যে, একটা ইউজারের মধ্যে, বিভিন্ন অ্যাপ্লিকেশন সার্ভিসের অথবা নেটওয়ার্ক সার্ভিসের। বিভিন্ন অ্যাপ্লিকেশন সার্ভিস মানে কি, যেমন আমরা হচ্ছে ওয়েব ব্রাউজার ইউজ করে একটা ব্রাউজ করতেছি, এটা আমরা একটা ডাউনলোডার ইউজ করে ডাউনলোড করতেছি, মেইল পাঠাচ্ছি, একটা মেইল সার্ভার বা কোনো একটা মেইলের অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা মেইল পাঠাচ্ছি। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে ইউজারের সাথে এই অ্যাপ্লিকেশন সার্ভিস অথবা নেটওয়ার্ক সার্ভিসের একটা ইন্টারফেস হিসেবে কাজ করে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। দেন অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি প্রোটোকল কাজ করে, এই নামগুলো মনে রাখতে হবে। সিসিএন এর পরীক্ষাতে কোশ্চেন আসে বা চাকরির পরীক্ষাতেও জিজ্ঞেস করে, চাকরির রিটেন পরীক্ষাতেও আসে।
যে নিচের কোনটা কোনটা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। ইউজার কাজ করার জন্য যে প্রোটোকল গুলো ইউজ করে, যে সার্ভিস গুলো ইউজ করে, তার সবই হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের। যেমন আমরা ব্রাউজার ইউজ করে ব্রাউজ করি, সেখানে আমরা যে প্রোটোকল ইউজ করি এইচটিটিপি প্রোটোকল অথবা এইচটিটিপিএস প্রোটোকল, এইচটিটিপি অথবা এইচটিটিপিএস। তারপর হচ্ছে এসএনএমপি ইউজ করি, টেলনেট করি, এসএসএইচ ইউজ করি। আমরা যত কাজ করি এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, আমরা মেইল পাঠাই এটা দিয়ে। ডিএনএস সার্ভিস ইউজ করি আমরা। তারপরে ডিএইচসিপি সার্ভিস, পপ3 দিয়ে কি হয়, এই যে সার্ভিস গুলো এখানে লেখা আছে, এই সবগুলো সার্ভিস কোনটা কি কাজ করে আমরা কি জানি? এইচটিটিপি আর এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারেন? স্যার একটা সিকিউর আর একটা সিকিউর না, এরকম কিছু কি? আর কেউ অন্য কিছু? এরকম কিছুই, কিন্তু জি একটা ডিটেইলস জানা আছে কিনা? না, ডিটেলস স্যার ওইভাবে বলতে পারবো না, বেসিক ধারণাগুলো। সাইট সাইট একটা সাইট হচ্ছে সিকিউর আর একটা সাইট সিকিউর না। হ্যাঁ, আর কিছু? মানে ধরেন সিকিউর আর সিকিউর না বললেন, ঠিক আছে, আপনার কথা ভুল, এটা আমি বলছি না, 100% কারেক্ট, কিন্তু আমি বুঝি নাই, আমাকে বোঝান আর একটু ভালো করে বোঝানো যায় কিনা যে আসলে দুইটা সিকিউরড এবং ইনসিকিউরড এটা ঠিক আছে। স্যার কোনো ইউজার যদি স্যার এইচটিটিপি তে ইউজ করে তাহলে তার ডাটা মানে কি বলা যায়, মিসিং বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু হ্যাঁ, এটাও ঠিক আছে। এইচটিটিপিএস এর স্যার ডাটাটা মানে চুরি হওয়ার সম্ভাবনা কম আছে। এনক্রিপ্ট হয়, এটা এনক্রিপ্টেড না আর কি। আচ্ছা, আমি যদি আমার একটা সার্ভারকে এইচটিটিপিএস করতে চাই তাহলে কি করতে হবে? স্যার একটা স্যার প্রাইভেট আইপি, একটা স্যার পাবলিক আইপি মেনলি ইউজ করে। এটা হলো না। আমি আমার সার্ভারকে একদম। এইচটিটিপিএস করতে চাই, তাহলে হচ্ছে একটা সার্টিফিকেট কিনতে হয় যেটাকে বলে এসএসএল সার্টিফিকেট, এসএসএল, ঠিক আছে, সিকিউর সকেট লেয়ার, এসএসএল সার্টিফিকেট কিনতে হয়। এটাকে বলে সার্টিফিকেট, এটা মূলত হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আবার সার্ভারে ইনস্টল করতে হয় মূলত সি প্যানেলে। এই এসএসএল সার্টিফিকেটটা যে যেমন এটা হলো এইচটিটিপি আর হচ্ছে তার সাথে এস, মূলত ওয়েব সার্ভিস গুলোর সাথেই এই এসএসএল সার্টিফিকেটটা ইউজ করে। এসএসএল সার্টিফিকেট ইউজ করলে সফটওয়্যারটা হচ্ছে সি প্যানেলে ইনস্টল করতে হয়। ইনস্টল করলে আপনার ওয়েবসাইটটা সিকিউরড হয়। কিরকম সিকিউর? যে সাইটগুলো এইচটিটিপি, ধরেন হচ্ছে এটা হচ্ছে ইন্টারনেট, এখানে একটা ওয়েবসাইট আছে, এইটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল ইউজ করে, টিটিপি প্রোটোকল ইউজ করে। এটা হচ্ছে অ্যানাদার ওয়েবসাইট, এটা হচ্ছে এইচটিটিপিএস প্রোটোকল ইউজ করে। দুই ধরনের প্রোটোকল, এইচটিটিপি, এইচটিটিপিএস। এস হচ্ছে ফর সিকিউরিটি। দেন এইখান থেকে একজন ক্লায়েন্ট যখন এই এইচটিটিপি সার্ভিসটাকে ব্রাউজ করে, এই সার্ভারকে ব্রাউজ করে, আমরা কেন বলছি এটা সিকিউরড এটা ইনসিকিউর? এই কম্পিউটারটা যখন ওকে ব্রাউজ করবে, এই কম্পিউটার এখানে বসে লিখবে যে abc.com, আমরা জাস্ট এইটুকুই লিখি, তখন এই কম্পিউটার থেকে ওর সাথে একটা রিকোয়েস্ট যাবে ওর কাছে, ও একটা রিপ্লাই দিবে, তারপর সে হয়তো অন্য আরেকটা লিংকে গেল, একটা ইউজার নেম দিল, পাসওয়ার্ড দিল, দিয়ে এখানে কোন একটা সার্ভিস সে ইউজ করলো। ফ্রম দিস কম্পিউটার টু দিস ওয়েবসাইট যত সিগন্যাল আদান প্রদান হবে, এই সিগন্যাল গুলো যাবে হলো নরমাল টেক্সটে যাবে। কিন্তু এই ইউজার যদি এইচটিটিপিএস এর কোন সাইটে ব্রাউজ করে, তখন এখান থেকে এই সার্ভারের সাথে তার যাবতীয় কমিউনিকেশন হবে, সিগন্যাল আদান প্রদান হবে এনক্রিপ্টেড টেক্সটে। একটু আগে যে বললেন একটা হ্যাক হতে পারে, একটা হতে পারে না, হ্যাঁ, এই একটা সিকিউর একটা ইনসিকিউর। কিরকম? যে যখন এইখান থেকে আপনি এখানে একটা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আপনি ইউজার দিলেন, সে আমি দিলাম হচ্ছে উৎপল, আমি পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1234, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এখান থেকে এখানে যাবে নরমাল টেক্সটে। আর এই সার্ভারে যদি আমি ইউজার নেম পাসওয়ার্ড দিই তাহলে এগুলো যাবে এনক্রিপ্টেড টেক্সটে। কাজে এখান থেকে যখন আমি এই সার্ভারে ইউজার পাসওয়ার্ড দিলাম, এটা নরমাল টেক্সটে যাবে, আবার যখন এই সার্ভারে দিলাম এটা এনক্রিপ্টেড টেক্সটে যাবে। কাজে এই সার্ভারের ইউজার পাসওয়ার্ড মাঝখানে যদি একটা হ্যাকার আমার এই সিগন্যালটাকে মানে রিসিভ করে বা হ্যাক করে, তখন সে বুঝতে পারবে যে এটা উৎপল এবং 123 পাসওয়ার্ড দেয়া ছিল। বাট এইটার ক্ষেত্রে সে বুঝতে পারবে না কি ধরনের ইউজার পাসওয়ার্ড দেয়া। এই ক্ষেত্রে এটা এনক্রিপ্টেড হয়ে যাবে। সোর্স থেকে এই কম্পিউটার পর্যন্ত যতগুলো সিগন্যাল যাবে আসবে, সবগুলো সিগন্যাল যাওয়া এবং আসা দুইটাই এনক্রিপ্টেড হবে। যখন এইচটিটিপি ইউজ হবে তখন এনক্রিপ্টেড হবে না, নরমাল টেক্সটে যাবে। পার্থক্যটা এই জায়গায়। এটা এই জন্য সিকিউর যে এখানে সোর্সের সাথে এই সার্ভার পর্যন্ত যাবতীয় কমিউনিকেশন হবে নরমাল টেক্সটে, এইচটিটিপিএস থাকলে যাবতীয় কমিউনিকেশন হবে এনক্রিপ্টেড টেক্সটে। আমরা যদি একটু একটা ওয়েবসাইট ব্রাউজ করি,
ধরেন একটা ওয়েবসাইট ব্রাউজ করে আমরা এটা একটু টেস্ট করতে চাই। আমি এরকম একটা সাইটে যেতে চাই। দেখেন আমি শুধু ওয়েবসাইটের নাম লিখলাম, সাথে একটা লক চিহ্ন অটোমেটিক্যালি চলে আসছে, একটা তালা মারা আছে এখানে। এরকম যে সাইটগুলোতে এসএসএল সার্টিফিকেট আছে, যারা এইচটিটিপিএস ইউজ করে তাদের ক্ষেত্রে এগুলো একটা অটোমেটিক্যালি এখানে একটা লক চলে আসে, তাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি এখানে লক আসে। আমি যদি এটাকে একটা কপি করি, দেখেন এইটুকু কপি করলাম, কপি করে এটাকে যদি আমি একটা টেক্সট ফাইলে নিয়ে যাই, ধরেন এখানে যদি এটাকে আমি পেস্ট করি, এইচটিটিপিএস অটোমেটিক্যালি চলে আসছে। এইচটিটিপিএস এখানে আমি কিন্তু এইচটিটিপিএস লিখি নাই, আমি শুধু এই ডোমেইন নেমটা কপি করেছি, এইচটিটিপিএস অটোমেটিক্যালি চলে আসছে। এরকম আরো একটা সাইট যদি আমরা ব্রাউজ করি, দেখেন এখানে দেখাচ্ছে নট সিকিউর, নট সিকিউর দেখাচ্ছে। এইবার যদি এই ডোমেইনটাকে আমি কপি করে এখান থেকে এটাকে কপি করে যদি টেক্সট ফাইলে এখানে এটাকে রাখি, তাহলে এটা দেখাচ্ছে এইচটিটিপি। তো একই ডোমেইনের আন্ডারে দুইটা সাব ডোমেইন, একটাতে এসএসএল সার্টিফিকেট আছে আর একটাতে এসএসএল সার্টিফিকেট নাই। থাকা আর না থাকার মধ্যে পার্থক্য হচ্ছে যেটাতে এসএসএল সার্টিফিকেট আছে সেটা তো অটোমেটিক্যালি একটা এস বসে যায়, এটা কিন্তু আমরা বসাই না, এইচটিটিপি আমরা বসাই না, আমরা শুধুমাত্র ডোমেইন নেম লিখি, ব্রাউজ হয় অটোমেটিক্যালি। তো যার ওখানে এইচটিটিপিএস আছে মানে এসএসএল সার্টিফিকেট যে সাইটে ইনস্টল করা আছে, সেই সাইটটা ব্রাউজ করলে আমি এই কম্পিউটার থেকে যখন এটাতে ব্রাউজ করলাম, এটাতে ব্রাউজ করে আমি ধরেন এখানে যে লগইন অপশন আছে, এখানে লগইনে গেলাম, এখানে ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, এই সব ধরনের কমিউনিকেশন, বা আমি যে এইখানে একটা লিংকে ঢুকলাম, এই লিংকে যাওয়ার রিকোয়েস্টটাও কিন্তু এনক্রিপ্টেড হয়ে গেছে। আমার এই কম্পিউটার থেকে এই যে একটা লিংকে ঢুকলাম, এই আরেকটা লিংকে ঢুকবো, যে লিংকে যাব সবই হচ্ছে এনক্রিপ্টেড টেক্সটে যাবে। কিন্তু এখানে কি আমি যদি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিই, এগুলো নরমাল টেক্সটে যাবে। আমার এই কম্পিউটার থেকে এই সার্ভার তো আর এখানে না, সার্ভার তো আছে হয়তো 20-40 কিলোমিটার দূরে। সেক্ষেত্রে এই কম্পিউটার টু এই সার্ভার যাবতীয় কমিউনিকেশন হবে নরমাল টেক্সটে আর এনক্রিপ্টেড টেক্সটে। পার্থক্যটা এই জায়গাতে। আমরা এই যে এসএসএল এইচটিটিপিএস আর এইচটিটিপি বলি, দুটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা সার্ভারকে এইচটিটিপিএস করতে হলে সেখানে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করতে হবে, এটা একটা সফটওয়্যার, এটা হলো আমাদের সার্ভারকে সিকিউর করবে, এবং এই সার্ভিসটা ওয়েব বেসড সার্ভিসের ক্ষেত্রে এটা ইউজ হয় এই এইচটিটিপিএস, কারণ এই প্রোটোকলটাই হলো ব্রাউজ করার জন্য। যখন আমরা এইচটিটিপিএস ইউজ করব তখন সোর্স টু সার্ভার যাবতীয় কমিউনিকেশন হবে এনক্রিপ্টেড টেক্সটে। আচ্ছা, অ্যাপ্লিকেশন লেয়ার তাহলে কি করে? অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে আমাদের ইউজারের সাথে একটা অ্যাপ্লিকেশন সার্ভিস অথবা নেটওয়ার্ক সার্ভিসের ইন্টারাকশন করে দেয়। অ্যাপ্লিকেশন লেয়ারে এই প্রোটোকল গুলো ইউজ হয়, এগুলোর নাম মনে রাখতে হবে, পরীক্ষাতে আসতে পারে। এখানে কিছু পোর্ট নাম্বার আছে, প্রোটোকল বা পোর্ট নাম্বার। এখন এই পোর্ট নাম্বার আবার কি জিনিস? এই পোর্ট নাম্বার হচ্ছে আমরা নেটওয়ার্কে বা ইন্টারনেটে যত ধরনের কাজ করি, প্রত্যেকটা কাজের সাথে একটা না একটা প্রোটোকল রিলেটেড। সেই প্রোটোকল গুলোর একটা নাম্বার আছে, এই নাম্বারকে বলা হয় হচ্ছে পোর্ট নাম্বার। প্রোটোকল গুলোর একটা নাম্বার আছে, প্রত্যেকটা প্রোটোকলের একটা নাম্বার আছে, এই নাম্বার গুলোকে বলা হয় পোর্ট নাম্বার। যেমন ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি, এফটিপি দুইটা পোর্ট ইউজ করে, 20 এবং 21। তারপরে হচ্ছে এসএসএইচ, এটা দিয়ে আমরা হচ্ছে রিমোট কোন ডিভাইসকে অ্যাক্সেস করি, 22 নম্বর পোর্ট। তারপরে টেলনেট 23 নম্বর পোর্ট। এরকম কমন কিছু পোর্ট এই লিস্টের মধ্যে আছে, যে কয়টা সম্ভব মনে রাখেন, সব মনে রাখতে হবে নট নেসেসারি। আপনার রেগুলার কাজ করতে গিয়ে যেগুলো খুব বেশি দরকার হয় এগুলো আপনার মনে রাখতে হবে। যেমন আমাদের কাজ করতে গিয়ে এফটিপি, এসএসএইচ, টেলনেট, তারপরে এসএমটিপি, ডিএনএস এগুলো দরকার হয়, ডিএইচসিপি দরকার হয়। টিএফটিপি আমাদের খুব একটা দরকার হয় না, কাজে টিএফটিপি আমাদের জন্য খুব জরুরি না। একটা মিনিট। আচ্ছা, এই পোর্ট নাম্বার গুলো যতদূর সম্ভব মনে রাখতে হবে, অন্তত 10-15টা তো মনে রাখতে হবে, বিভিন্ন পরীক্ষাতেও আসে আর কাজের ক্ষেত্রেও দরকার হয়। এখানে অনেকগুলো আছে, সব মনে রাখতে হবে নট নেসেসারি। এইচটিটিপিএস এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, এটা 443। এইচটিটিপি হচ্ছে 80 আর এইচটিটিপিএস হচ্ছে 443, 443। দুইটাই ব্রাউজিং এর জন্য, একটা হচ্ছে নরমাল টেক্সটে, একটা হচ্ছে এনক্রিপ্টেড টেক্সটে। এখানে অ্যাপ্লিকেশন লেয়ার এবং প্রেজেন্টেশন লেয়ার দুটার মাঝে যে বিভিন্ন পোর্ট নাম্বার দিয়ে কমিউনিকেশন হয়, অ্যাপ্লিকেশন টু প্রেজেন্টেশন 80 নম্বর, 21 নম্বর, 25 নম্বর। এই 80 হচ্ছে ব্রাউজিং এর জন্য, 21 হচ্ছে এফটিপির জন্য, 25 হচ্ছে মেবি মেইল পাঠানোর জন্য। এগুলো আমার মনে নাই কোনটা কি কাজে লাগে। 25 হলো এসএমটিপির জন্য। আচ্ছা, অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে প্রেজেন্টেশন লেয়ারে এই ধরনের বিভিন্ন পোর্ট নাম্বার দিয়ে কমিউনিকেশন হয়।
এখানে অ্যাপ্লিকেশন লেয়ারে যখন আমরা কোনো ডাটা রাখি তখন এটার নাম হচ্ছে ডাটা। আমরা যখন কাজ করি তখন আমরা কথায় কথায় বিভিন্ন নাম ইউজ করি, যেমন বলি ডাটা, বলি প্যাকেট, তারপর বলি ফ্রেম, তারপর বলি বিট। এই যে ওএসআই মডেলের 7টা লেয়ার আছে, 7টা লেয়ারে এদের নামগুলো আলাদা আলাদা, এক এক লেয়ারে এক এক নাম। যখন অ্যাপ্লিকেশন লেয়ারে থাকে তখন এর নাম হয় ডাটা। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এই 3 লেয়ারেই নাম থাকে ডাটা। ট্রান্সপোর্ট লেয়ার থেকে নামগুলো চেঞ্জ হয়ে যায়, ডাটা থেকে নামগুলো চেঞ্জ হয়ে অন্যান্য বিভিন্ন নাম আসে। তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। এখন জেনে রাখি যে অ্যাপ্লিকেশন লেয়ারে যখন থাকে তখন এটার নাম হচ্ছে ডাটা। দেন প্রেজেন্টেশন লেয়ার কি কাজ করবে, এখানে একটা ছবি আছে দেখেন। এখানে আমরা যখন কম্পিউটারে কোনো ডাটা রাখি তখন এটা 0101 এরকম ফরম্যাটে থাকে, 0101 ফরম্যাটে থাকে। আর আমাদের কম্পিউটারে আমরা যখন দেখি কম্পিউটারে তখন এরকম ভাবে দেখি, কোনোটা টেক্সট ফরম্যাটে দেখি, কোনোটা বিভিন্ন সিম্বল, কোনোটা ছবি, এরকম আমরা দেখি এইরকম ফরম্যাটে। কিন্তু কম্পিউটারের ভেতরে থাকে হচ্ছে স্টোর থাকে হচ্ছে 0101 ফরম্যাটে, কারণ আমরা জানি কম্পিউটার বাইনারি ছাড়া অন্য কোনো সিগন্যাল বোঝে না। বাট আমরা আবার বাইনারি অত ভালো বুঝি না, দেখলেও টুকটাক 0101 বুঝি, কিন্তু একটা ছবিকে বাইনারিতে কনভার্ট করলে কি হবে এটা আমরা জানি না। কাজেই 0101 থাকলে যে এটা একটা ছবি, এটা একটা টেক্সট, এটা একটা সিম্বল, এটা আমরা বুঝতে পারবো না। এজন্য আমাদের কাছে থাকতে হবে আমাদের রিডেবল ফরম্যাটে, আর কম্পিউটারের কাছে থাকতে হবে কম্পিউটারের রিডেবল ফরম্যাটে। এখন আমাদের রিডেবল ফরম্যাট থেকে কম্পিউটারের রিডেবল ফরম্যাটে কনভার্ট করার জন্য কেউ একজন কাজ করে, সেই কাজটা করে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার কি কাজ করে, এর কাজ হচ্ছে রেসপন্সিবল ফর ডিফাইনিং এ স্ট্যান্ডার্ড ফরম্যাট টু দা ডাটা। ডাটার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট সে ডিফাইন করে। প্রেজেন্টেশন লেয়ার ডাটার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ডিজাইন করে। এখানে এনকোডিং ডিকোডিং হয়। এনকোডিং ডিকোডিং কিরকম, বিভিন্ন ধরনের সিগন্যাল চেঞ্জ হওয়া, ASCII, জেপিইজি, এরকম বিভিন্ন ফরম্যাট থেকে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে চেঞ্জ হওয়া। জাস্ট এই নামগুলো মনে রাখলে খুব জরুরি না, এগুলো পরীক্ষাতে তেমন আসেও না। এনকোডিং ডিকোডিং এই টার্মটা মনে রাখতে হবে যে এনকোডিং এবং ডিকোডিং এই কাজটা হয় হলো প্রেজেন্টেশন লেয়ারে। এনক্রিপশন এবং ডিক্রিপশন এই কাজটাও হয় প্রেজেন্টেশন লেয়ারে। ডাটা এনক্রিপ্ট করে প্রেজেন্টেশন লেয়ার, ডিক্রিপ্ট করে প্রেজেন্টেশন লেয়ার। এনক্রিপশন হয় সোর্স কম্পিউটারে, ডিক্রিপশন হয় হচ্ছে ডেস্টিনেশন কম্পিউটারে। এনকোডিং হয় সোর্স কম্পিউটারে, ডিকোডিং হয় হচ্ছে ডেস্টিনেশন কম্পিউটারে। সোর্স কম্পিউটার যে কাজ করে ডেস্টিনেশন কম্পিউটার ঠিক তার বিপরীত কাজ করে। সোর্স কম্পিউটার এনক্রিপ্ট করলে ডেস্টিনেশন কম্পিউটারটা ডিক্রিপ্ট করবে। সোর্স কম্পিউটার যদি কম্প্রেস করে ডেস্টিনেশন ডিকম্প্রেস করবে, মানে এটাকে সাইজ ছোট করে ফেললে ডেস্টিনেশন আবার এটাকে আগের সাইজে ব্যাক করাবে। এই ধরনের কাজ হবে প্রেজেন্টেশন লেয়ারে। ডাটা ফ্লো ফ্রম প্রেজেন্টেশন লেয়ার, উপরের লেয়ারে ছিল ডাটা, দেন এটা প্রেজেন্টেশন লেয়ারে এসেও নাম হবে ডাটা। প্রেজেন্টেশন লেয়ারে এসেও এর নাম হবে ডাটা। প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আমরা যখন কোন একটা ইনস্ট্রাকশন দিব, যেমন আমি একটা মেইল পাঠাতে চাই, আমি মেইলের বডিতে গিয়ে লিখলাম যা যা লেখার, অ্যাড্রেস লিখলাম, তারপরে হচ্ছে সাবজেক্ট লিখলাম, বডিতে যা লেখার লিখলাম, লিখে সেন্ড বাটন চাপলাম। সেন্ড বাটন চাপলে অ্যাপ্লিকেশন থেকে এটা প্রেজেন্টেশন লেয়ারের কাছে আসবে। প্রেজেন্টেশন লেয়ার কি করবে, এই ডাটাকে কোনো না কোনো ধরনের ফরম্যাটে কনভার্ট করবে, যা যা ফরম্যাটে কনভার্ট করা দরকার। যেমন এইখানে এরকম করতে পারি আমরা যে সোর্স থেকে যখন ডেস্টিনেশনের কাছে যাবে তখন এটা এনক্রিপ্টেড হয়ে যাবে। একটু আগে আমরা যেমন দেখলাম এসএসএল সার্টিফিকেট যেখানে আছে সেখানে এনক্রিপ্ট হয়ে যাবে। এই এনক্রিপশনের কাজ করবে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। দেন এনক্রিপ্ট হয়ে আমার কম্পিউটার থেকে এনক্রিপ্ট হয়ে বের হলো, এইটা যখন আবার সার্ভার পর্যন্ত চলে যাবে, সার্ভারের প্রেজেন্টেশন লেয়ার আবার এটাকে ডিক্রিপ্ট করবে। আমার কম্পিউটার যদি কম্প্রেস করে, ডেস্টিনেশন কম্পিউটারের প্রেজেন্টেশন লেয়ার এটাকে আবার ডিকম্প্রেস করবে। তো সোর্স কম্পিউটারটা যা কাজ করবে ডেস্টিনেশন ঠিক তার উল্টা কাজ করবে। এখন এই নাম দুইটা ডাটা মনে রাখতে হবে, অ্যাপ্লিকেশন লেয়ারেও ডাটা, প্রেজেন্টেশন লেয়ারেও ডাটা। এরপরে সেশন লেয়ার, এই যে 3টা লেয়ার অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন, এই 3 লেয়ার পর্যন্ত ডাটার মেজর কোনো চেঞ্জ হয় না। তারপরে গিয়ে ট্রান্সপোর্ট থেকে জরুরি কিছু কাজ শুরু হয়। সেশন লেয়ার কি কাজ করে, ইট ইজ রেসপন্সিবল ফর এস্টাবলিশিং, মেইনটেইনিং এন্ড টার্মিনেটিং দা সেশনস। সে সেশন এস্টাবলিশ করে, মেইনটেইন করে এবং টার্মিনেট করে। কিরকম সেশন এস্টাবলিশ করে, মানে সোর্স কম্পিউটার থেকে যখন এটা বের হবে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সে ডাটাটা এখান থেকে বের হয়ে এই ট্রান্সপোর্ট লেয়ারে আসলো। দেন
সেশন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ারকে বলবে যে তুমি কাজ শুরু করো, ওকে ইনস্ট্রাকশন দিবে যে এখন তোমার সেশন শুরু, সে সেশন এস্টাবলিশ করে। ট্রান্সপোর্ট লেয়ারকে বললো তোমার সেশন শুরু, দেন ট্রান্সপোর্ট লেয়ার কতক্ষণ ধরে কাজ করলো এটাও সে চেক করে। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ শেষ, তখন সে কি করে, এর সেশনটা টার্মিনেট করে সে পরের লেয়ারের সেশনটা ওপেন করে দেয়। একটা লেয়ারের কাজ যখন শেষ তখন সেই লেয়ারের সেশন টার্মিনেট করে পরের লেয়ারের সেশন এস্টাবলিশ করে। এরকম ভাবে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের সেশন এস্টাবলিশ করা, টার্মিনেট করা, এই কাজগুলো করে হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ার এখানে একমাত্র লেয়ার যে কিনা টপ টু বটম কখন কোন লেয়ার কাজ করতেছে এটা চেক করে, লেয়ার গুলোকে ইনস্ট্রাকশন দেয় এখন তুমি কাজ শুরু করো, এবং কাজ শেষ হয়ে গেলে সেখানেও তাদেরকে ইনস্ট্রাকশন দেয় যে তোমার কাজ এবার শেষ, ক্লোজ করো, এরকম ইনস্ট্রাকশন সে দেয়। তো সেশন লেয়ার মেইনটেইন করে, টার্মিনেট করে সেশন। সেশন লেয়ার ইজ রেসপন্সিবল ফর সেটিং আপ, ম্যানেজিং এন্ড দেন টিয়ারিং ডাউন সেশনস বিটুইন প্রেজেন্টেশন লেয়ার এন্টিটি। একই রকম কথা, সে হচ্ছে সেশন ম্যানেজ করে, দেন হচ্ছে শুরু করে, সেশনটা শুরু করে, কার কখন সেশন শুরু হবে এটা সে ইনস্ট্রাকশন দেয়। এক্সাম্পল হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলো হচ্ছে ডাটা সিগন্যাল পাঠানোর কিছু মেথড। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই সিগন্যালিং সিস্টেম আমরা মনে হয় জানি সবাই নাকি? সিমপ্লেক্স কি ধরনের কেউ বলতে পারেন? সিমপ্লেক্স সিগন্যাল একমুখী স্যার। মানে কি? ডাটা একদিকে স্যার প্রবাহিত হবে, মানে ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে কমিউনিকেশন। হ্যাঁ, ওয়ান ওয়ে কমিউনিকেশন। সেক্ষেত্রে ডাটা ট্রান্সমিট রিসিভ দুইটাই হবে না? ডাটা একবার যাবে, হবে না, হবে না, আবার হবে ফেরত না, আসবে। না, ফেরত আসবে না, হবে না স্যার, ফেরত আসবে না। ফেরত আসবে না। মানে এখানে যে ডিভাইসটা ট্রান্সমিট করে সে সারা জীবন সিগন্যাল ট্রান্সমিট করে, আরেকটা ডিভাইস সারা জীবন সিগন্যাল রিসিভ করে। এরকম কমিউনিকেশনও হয় যেখানে ট্রান্সমিটার আজীবন সিগন্যাল ট্রান্সমিট করে, রিসিভার সবসময় সিগন্যাল রিসিভ করে, কেউই মানে বিপরীত কাজটা করে না। যেমন হচ্ছে আপনার টেলিভিশন সেন্টার, সে সিগন্যাল ট্রান্সমিট করে, রেডিও সেন্টার সিগন্যাল ট্রান্সমিট করে, আর আমাদের বাসায় যে রেডিও টেলিভিশন আছে এরা হচ্ছে সিগন্যাল রিসিভ করে। এরা রিসিভ করার পরে আর কোনো রিপ্লাই দেয় না, টেলিভিশন সেন্টারটাও কোনো সিগন্যাল রিসিভ করবে এই আশায় থাকে না। ঠিক আছে, এই ধরনের কমিউনিকেশন হচ্ছে সিমপ্লেক্স, যেখানে ডাটা ট্রান্সমিশনটা সবসময় ওয়ান ওয়ে, মানে যে ট্রান্সমিট করবে সে অলওয়েজ ট্রান্সমিটার, যে রিসিভ করবে সে অলওয়েজ রিসিভার, ট্রান্সমিট রিসিভ বোথ হবে না। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে ট্রান্সমিট রিসিভ দুটোই হবে, কিন্তু এট এ টাইম হবে না। একবার সিগন্যাল ট্রান্সমিট হবে, দেন হচ্ছে পরে সিগন্যাল রিসিভ হবে, এরকম ডিভাইসটা এট এ টাইম ট্রান্সমিট এবং রিসিভ দুটোই করতে পারে না। ফুল ডুপ্লেক্স হচ্ছে ডিভাইস এট এ টাইম ট্রান্সমিট রিসিভ দুটোই করতে পারে। হাফ ডুপ্লেক্সে ডিভাইসের ট্রান্সমিট এবং রিসিভ করার জন্য একটাই কমিউনিকেশন পাথ, সিঙ্গেল কমিউনিকেশন পাথে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ হয়, এই জন্য এটা হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে কমিউনিকেশন পাথ আলাদা, ট্রান্সমিট পাথ আলাদা, রিসিভ পাথ আলাদা। যেমন আমরা যদি একটু দেখি, একটা ছোট্ট ছবি যদি আঁকি, যে এ একটা কম্পিউটার, বি একটা কম্পিউটার, সি একটা কম্পিউটার, সেক্ষেত্রে যদি হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন হয় তাহলে একটা কমন পাথ, একই পাথ শর্ট করা থাকে সব জায়গায়। এখন যদি এই কম্পিউটারটা একটা মেসেজ পাঠায় তাহলে এই পাথটা পুরোটা বিজি হয়ে যাবে, সেটা ওর কাছেও চলে যাবে, ওর কাছেও চলে যাবে। আবার যদি কেউ রিপ্লাই দেয়, যখন ও ডাটা পাঠাচ্ছে তখন সে আর রিসিভ করবে না, কারণ হচ্ছে ওর পাথটা বিজি হয়ে গেছে। একটা সিগন্যাল বের হলে টোটালটা বিজি হয়ে যায়, কাজে ওর ডাটা পাঠানো শেষ হলে তখন অন্য আরেকজন ডাটা পাঠাইতে পারবে, সে তখন রিসিভ করতে পারবে। একই পাথ দিয়ে ডাটা ট্রান্সমিট রিসিভ দুইটাই হয়, কাজে এট এ টাইম ট্রান্সমিট রিসিভ দুইটা করতে পারে না, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর যদি ফুল ডুপ্লেক্সের কথা চিন্তা করি তখন ট্রান্সমিট এবং রিসিভের পাথ আলাদা, এটা হচ্ছে ট্রান্সমিট, এটা হচ্ছে রিসিভ, এটারও একই অবস্থা, এটা ট্রান্সমিট, এটা হচ্ছে রিসিভ। সেক্ষেত্রে এখানে এটা পসিবল যে এই ট্রান্সমিট থেকে এই রিসিভের কাছে একটা ডাটা পাঠানো, আবার এই ট্রান্সমিট থেকে এই রিসিভের কাছে একটা ডাটা পাঠানো, একই সাথে ট্রান্সমিট এবং রিসিভ দুইটা পাথ কাজ করতে পারে, ডাটা কমিউনিকেশন একই সাথে ট্রান্সমিট রিসিভ দুইটাই হতে পারে। এই ধরনের সিগন্যাল হচ্ছে ফুল ডুপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স যেখানে ট্রান্সমিট রিসিভ দুটো হবে না। আচ্ছা, তাহলে সেশন লেয়ার আমরা জানলাম, ডাটা ফ্লো ফ্রম সেশন লেয়ার, এই তিন লেয়ারে হচ্ছে ডাটা প্রেজেন্টেশন,
এবং সেশন পর্যন্ত ডাটা, মনে রাখতে হবে যে সেশন পর্যন্ত ডাটা, এরপরে গিয়ে নাম চেঞ্জ হয়ে যায়। এরপরে এনক্যাপসুলেশন সিস্টেম। দেখেন এনক্যাপসুলেশন কি জিনিস। এখান থেকে একজন একটা মেসেজ করতেছে, একটা ইমেইল পাঠাবে সে। এই ইমেইলটা উপরের 3 লেয়ারে নাম থাকে ডাটা। 3 লেয়ার বলতে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন। তারপরের লেয়ার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে এসে এটার নাম হয়ে যায় সেগমেন্ট। ট্রান্সপোর্ট লেয়ারে এসে এর নাম হয়ে যায় হচ্ছে সেগমেন্ট। যখন এই ডাটার সাথে তখন আরো একটা কিছু অ্যাড হয়, শুধু ডাটা থাকে না, ডাটার সাথে আরো একটা কিছু অ্যাড হয়, তখন এর নাম হয়ে যায় সেগমেন্ট। এরপরে সেগমেন্ট যখন আরো নিচের লেয়ারে আসে তখন এর নাম হয়ে যায় প্যাকেট। এখানে আবার নেটওয়ার্ক লেয়ারে কিছু একটা অ্যাড করে। একদম উপরে থাকে ডাটা, এটা ট্রান্সপোর্ট লেয়ারে আসলে ট্রান্সপোর্ট লেয়ার কিছু জিনিস অ্যাড করে। তারপর যখন এটা নেটওয়ার্ক লেয়ারে আসে নেটওয়ার্ক লেয়ার কিছু জিনিস অ্যাড করে, তখন এটার নাম হয়ে যায় প্যাকেট। এবং এটা যখন ডাটা লিংক লেয়ারে আসে ডাটা লিংক লেয়ারও এখানে কিছু জিনিস অ্যাড করে, তখন এটার নাম হয়ে যায় ফ্রেম। তখন এটার নাম হয়ে যায় ফ্রেম। এর পরের লেয়ারে যখন আসে এটা ফিজিক্যাল লেয়ারে, তখন এটার নাম হয় হচ্ছে বিট। এখন এই যে প্রত্যেকটা লেয়ার কিছু কিছু জিনিস অ্যাড করে, ট্রান্সপোর্ট লেয়ার কিছু অ্যাড করে, নেটওয়ার্ক লেয়ার কিছু অ্যাড করে, ডাটা লিংক লেয়ার কিছু অ্যাড করে, এরকম কে কি অ্যাড করে এই জিনিসগুলো আমাদের স্টেপ বাই স্টেপ জানতে হবে। নামগুলো মনে রাখতে হবে, ডাটা, সেগমেন্ট, প্যাকেট, ফ্রেম, তারপরে হচ্ছে বিট। পরের লেয়ারে এসে নাম হয়ে যায় বিট। এরপরে দেখেন ট্রান্সপোর্ট লেয়ার। এই ট্রান্সপোর্ট লেয়ারে এসে কি হবে, ট্রান্সপোর্ট লেয়ার ইট প্রোভাইডস ডাটা ডেলিভারি মেকানিজম বিটুইন দ্য অ্যাপ্লিকেশন ইন দ্য নেটওয়ার্ক। এটা হচ্ছে ডাটা ডেলিভারি মেকানিজমটা প্রোভাইড করে, বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে ডাটা ডেলিভারি মেকানিজম প্রোভাইড করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। দ্য মেজর ফাংশনস ডেসক্রাইবড এট দ্য ট্রান্সপোর্ট লেয়ার আর, এখানে কয়েকটা সার্ভিস আছে। আইডেন্টিফাইং এ সার্ভিস, এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। তারপরে সেগমেন্টেশন, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। এরপরে সিকোয়েন্সিং এন্ড রিঅ্যাসেম্বলিং, এটাও ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। তারপর এরর কারেকশন, ফ্লো কন্ট্রোল, উইন্ডো সাইজ, এরকম 6টা কাজ আছে। আইডেন্টিফাইং সার্ভিস, সেগমেন্টেশন, সিকোয়েন্সিং এন্ড রিঅ্যাসেম্বলিং, এরর কারেকশন, ফ্লো কন্ট্রোল, উইন্ডো সাইজ। এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে হবে। আইডেন্টিফাইং সার্ভিস, আইডেন্টিফাই করে, সার্ভিস আইডেন্টিফাই করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। যেমন ধরেন আমরা এই কম্পিউটারে বসে আমি এখানে লিখলাম পিং yahoo.com, এটা লিখলাম, লিখে আমি একটা রিপ্লাই পাচ্ছি, এরকম একটা রিপ্লাই আসলো। আবার আমি এই ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে বললাম yahoo.com, এখানে বললাম yahoo.com, এখানেও কিছু রিপ্লাই আসলো। তাহলে এইখানে আমি যে রিপ্লাই পাচ্ছি, এখানে কিছু টেক্সট পাচ্ছি, আর এখানে বিভিন্ন লেখা আছে, বিভিন্ন টেক্সট আছে, ছবি আছে, এখানে একটা ভিডিও আছে, হ্যাঁ এখানে একটা ভিডিও আছে। এই যে জিনিসগুলো যে আমরা যখন ব্রাউজ করলাম, ব্রাউজারে গিয়ে যখন yahoo.com লিখলাম, আবার এই টেক্সট মোডে কমান্ড প্রম্পটে গিয়ে যখন yahoo.com লিখলাম, দুইবারে দুই রকম আউটপুট আসলো না। এই দুই রকম আউটপুট আসলো না, ইয়াহুর সার্ভারটা কি করে বুঝতে পারে যে কোন জায়গায় কি আউটপুট দিতে হবে, এইখানে এই আউটপুট দিতে হবে আর হচ্ছে ব্রাউজারে এই আউটপুট দিতে হবে, এটা ইয়াহুর সার্ভার কি করে বোঝে? একটু চিন্তা করে বলেন, যার যার জানা আছে বলেন। যে আমরা যখন এই কম্পিউটার থেকে পিং করতেছি, তখন এই কম্পিউটারটা কি করতেছে, একটা মেসেজ জেনারেট করতেছে, এরকম একটা মেসেজ জেনারেট করতেছে, যার সোর্স অ্যাড্রেস হচ্ছে এই কম্পিউটারের আইপি, ডেস্টিনেশন হচ্ছে yahoo.com। দেন সে এইখানে একটা ট্যাগ দিয়ে দেয়, একটা জিনিস অ্যাড করে দেয় যেটাকে বলে সার্ভিস ইনফরমেশন। এখানে লিখে দেয় 7, যেটাকে আমরা বলি পোর্ট নাম্বার। তো এই সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস এবং এই পোর্ট নাম্বার সহ একটা মেসেজ ইয়াহুর কাছে যায়। আবার যখন আমরা ব্রাউজারে গিয়ে yahoo.com লিখি, তখনও ব্রাউজার এরকম একটা মেসেজ জেনারেট করে, সেখানেও সে তার আইপি অ্যাড্রেস দেয়, এখানেও সে লিখে যে এটা yahoo.com ডেস্টিনেশন অ্যাড্রেস, এবং এইখানে লিখে দেয় 80। এইটা যখন ইয়াহুর কাছে যায়, তখন এই 7 দেখে ইয়াহু বোঝে যে আমি তাকে পিং করতেছি, 80 দেখে ইয়াহু বোঝে যে আমি তাকে ব্রাউজ করতেছি। তো যে জায়গা থেকে 7 ইনফরমেশন নিয়ে ইয়াহুর কাছে গেল, ইয়াহু তাকে রিপ্লাই দেয় পিং এর রিপ্লাই, আর যেখান থেকে 80 নিয়ে ইয়াহুর সার্ভারের কাছে গেল, ইয়াহু তাকে দেয় হচ্ছে ব্রাউজের রিপ্লাই। এই যে দুইটা রিপ্লাই দুই জায়গায় আসে দুই রকম ফরম্যাটে। ইয়াহু কি করে বোঝে দুই রকম ফরম্যাটে রিপ্লাই দিবে? এইটা হচ্ছে সার্ভিস আইডেন্টিফিকেশনের ইস্যু। আমরা যখন আমাদের কম্পিউটারে বসে ব্রাউজ করি, পিং করি, মেইল করি বা যে কোনো ধরনের কাজ করি,
এই কাজটা যখন উপরের তিনটা লেয়ার প্রেজেন্টেশন, এই অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ারের পরে যখন ট্রান্সপোর্ট লেয়ারের কাছে আসে, ট্রান্সপোর্ট লেয়ার কি করে, এই যে ডাটা ছিল উপর থেকে যে ডাটা আসছে, এই ডাটার গায়ে একটা পোর্ট নাম্বার অ্যাড করে দেয়, একটা সার্ভিস নাম্বার অ্যাড করে দেয়। এই সার্ভিস নাম্বার দেখে ডেস্টিনেশনটা বুঝতে পারে হোয়াট টাইপ অফ সার্ভিস আই এম রিকোয়েস্টিং ফ্রম দ্যাট ডিভাইস। যখন এখানে 7 লিখে দেয় তখন সে বোঝে আই এম রিকোয়েস্টিং ফর পিং। যখন এখানে 80 লিখে দেয় তখন সে বোঝে আমি তাকে ব্রাউজ করতে চাই। যখন এখানে লিখে দেয় 25 তখন বোঝে যে এটা একটা মেইল পাঠানোর সার্ভিস, এই মেইলটা সে রিসিভ করে। ঠিক আছে, এরকম আর কি। তো এই যে কাজগুলো আমরা যখন করতেছি তখন স্পেসিফিক সার্ভিস অ্যাসাইন করে দেয়া হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। এই জিনিসটা এখানে বলেছে যে সার্ভিস অ্যাসাইন করে দেয়া, সার্ভিস আইডেন্টিফাই করা, এই কাজটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। দেখেন এখানে আমরা যে জিনিসটা দেখতেছিলাম, ট্রান্সপোর্ট লেয়ার আইডেন্টিফাইং সার্ভিস, তারপরে সেগমেন্টেশন, সিকোয়েন্সিং, রিঅ্যাসেম্বলিং এগুলো স্টেপ বাই স্টেপ বলতেছি। তো সার্ভিস আইডেন্টিফাই করে হচ্ছে মূলত আমাদের কম্পিউটারটা ট্রান্সপোর্ট লেয়ার থেকে এখানে একটা পোর্ট অ্যাসাইন করে দেয়, যেটা থেকে ডেস্টিনেশন কম্পিউটারটা বুঝতে পারে আমি তার কাছে কি চাই। আইডেন্টিফাইং এ সার্ভিস, আইডেন্টিফিকেশন অফ সার্ভিস ইজ ডান ইউজিং পোর্ট নাম্বারস। পোর্ট নাম্বার দিয়ে হচ্ছে এই কাজটা করা হয়। এর জন্য কিছু পোর্ট নাম্বার আছে, আমরা জানি, একটু আগে আমরা পোর্ট নাম্বার পড়ে আসছি। 65,000 পোর্ট নাম্বার আছে, 0 থেকে শুরু করে 65,535 পর্যন্ত পোর্ট নাম্বার আছে। ওয়েল নোন পোর্ট নাম্বার হচ্ছে 1023টা। তারপর হচ্ছে রেজিস্টার্ড পোর্ট নাম্বার 1024 থেকে শুরু করে 49 পর্যন্ত, 49,151 পর্যন্ত। বাকিগুলো এখনো পর্যন্ত রেজিস্টার্ড না, এগুলো হচ্ছে র্যান্ডম পোর্ট নাম্বার। ভবিষ্যতে বিভিন্ন কাজের জন্য এগুলো রেজিস্ট্রেশন হবে। তো টোটাল 65,000 পোর্ট নাম্বার আছে। 65,000-এর মধ্যে কিছু নাম আমাদের মনে রাখতে, 65,000 তার মনে রাখা পসিবল না, দরকারও নাই। এগুলো যখন যেটা নিয়ে কাজ করতে হয় আমরা তখন সেটা হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেখে অ্যাপ্লাই করে দিই। যেমন অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট লেখার সময় আমাদের কিছু পোর্ট নাম্বার দরকার হয়, আমরা গুগলে দেখে লিখে দিই। এখন হচ্ছে যে পরীক্ষার জন্য আমাদের কিছু নাম্বার মনে রাখতে হবে, সেটা আমরা মনে রাখবো। এবার ট্রান্সপোর্ট লেয়ারে যে প্রোটোকল গুলো ইউজ হয় তার মধ্যে একটা হচ্ছে টিসিপি প্রোটোকল আর একটা হচ্ছে ইউডিপি প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর এটাকে বলা হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল টিসিপি, এটা ইউডিপি। এখানে কি হবে, আমরা একটু যদি একটা ছোট ছবি আঁকি এখানে, এটা হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি। এই দিকে আমাদের একটা কম্পিউটার আছে, এই দিকে একটা সার্ভার আছে বা আরেকটা কম্পিউটার আছে। এই দুইটা কম্পিউটারের মধ্যে ডাটা কমিউনিকেশন হবে। যখন এখান থেকে ওই কম্পিউটারে ডাটা কমিউনিকেশন হবে, এটা যদি আমরা টিসিপি দিয়ে করি কমিউনিকেশনটা, তখন কি হয়, এটাকে বলা হয় কানেকশন ওরিয়েন্টেড। কানেকশন ওরিয়েন্টেড মানে সোর্স কম্পিউটারটা যখন ডেস্টিনেশন কম্পিউটারটার কাছে মেসেজ পাঠাবে, মেসেজ পাঠানোর আগে সোর্স কম্পিউটারটা ডেস্টিনেশনকে বলবে যে আমার কাছ থেকে তোমার কাছে কিছু মেসেজ যাবে, আমার কাছ থেকে কিছু মেসেজ যাবে। কিরকম মেসেজ? এরকম হতে পারে যে আমরা এরকম বড় একটা মেসেজ পাঠাচ্ছি, এই মেসেজটাকে সে এরকম কয়েকটা ভাগে ভাগ করলো, সে এরকম 10টা ভাগে ভাগ করলো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এরকম করে করে 10টা ভাগ আছে। এই কম্পিউটারটা ওকে প্রথমেই বলবে যে আমার কাছ থেকে তোমার কাছে 10টা ডাটা যাবে। দেন এই কম্পিউটারটা ওকে কি বলবে, ওকে আই এম রেডি টু রিসিভ দিস ডাটা, ডাটা পাঠাও। এই কম্পিউটার ওকে একটা এরকম মেসেজ পাঠাবে। এই যে সোর্স কম্পিউটার এবং ডেস্টিনেশন কম্পিউটার ডাটা পাঠানোর আগেই তাদের মধ্যে একটা আলাপ আলোচনা করে নিল, একটা সিগন্যাল আদান প্রদান করে নিল, দিস ইজ কল্ড কানেকশন ওরিয়েন্টেড। দুজনের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশড হয়। যখন ইউডিপি প্রোটোকল ইউজ হয় তখন আর এই ধরনের কানেকশন হয় না, এই জন্য এটাকে বলা হয় কানেকশন লেস। এই জন্য এটাকে কানেকশন লেস বলে। টিসিপি প্রোটোকল কি করে, অ্যাকনলেজমেন্ট সাপোর্ট করে। ইউডিপি কোনো অ্যাকনলেজমেন্ট সাপোর্ট করে না। কিরকম অ্যাকনলেজমেন্ট? যে এইখান থেকে যে 10টা সেগমেন্ট ওর কাছে যাবে, 10টা ডাটা ওর কাছে যাবে, একটা ডাটা সে বুঝে পেয়েই ওকে একটা মেসেজ পাঠায় যে 1 নম্বর বুঝে পেলাম, 2 নম্বর পেয়ে মেসেজ পাঠায় 2 নম্বর বুঝে পেলাম, 3 নম্বর পেয়ে 3 নম্বর বুঝে পেলাম। এরকম প্রত্যেকটা মেসেজ সে রিসিভ করার পরে ওকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠায়, একটা রিপোর্ট পাঠায়। এটা কি? রিসিভ কনফার্মেশন রিপোর্ট। এই রিসিভ মেসেজটা সে রিসিভ করে, এই জিনিসটাকে বলা হয় অ্যাকনলেজমেন্ট পাঠানো। টিসিপি প্রোটোকল অ্যাকনলেজমেন্ট সাপোর্ট করে, ইউডিপি অ্যাকনলেজমেন্ট সাপোর্ট করে না। টিসিপির কমিউনিকেশনটা রিলায়েবল। কিরকম রিলায়েবল? ডাটা হারিয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই।
মানে হচ্ছে এখান থেকে সে এই কম্পিউটারের কাছে 1 নম্বর আসলো, 2 নম্বর আসলো, 3 নম্বর আসলো, এরপরে আসলো 5 নম্বর। তখন এই কম্পিউটারটা বুঝতে পারে যে এই 4 নম্বরটা সামহাউ হারিয়ে গেছে, এটা তার কাছে আসে নাই, এটা সামহাউ হারিয়ে গেছে। তখন এই কম্পিউটারটা কি করে, ওকে আবার মেসেজ পাঠায়, সোর্সকে আবার মেসেজ পাঠায়, 4 নম্বরটা আবার পাঠায়। দেন 4 নম্বর মেসেজটা সে আবার ওর কাছে পাঠিয়ে দেয়। এই জন্য এখানে ডাটা হারানোর কোনো পসিবিলিটি নাই। এটাকে বলা হয় রিলায়েবল কমিউনিকেশন। আর ইউডিপি তে এটাকে বলে আনরিলায়েবল কমিউনিকেশন। মানে এখানে ডাটা হারানোর একটা পসিবিলিটি আছে। কিরকম ডাটা হারানো, যে এখানে এরকম 1 2 3 এরকম মানে এই কম্পিউটারটাতে যেহেতু কানেকশন নাই, মানে কি আগে থেকে সে জানে না কয়টা মেসেজ আসবে, কোনো অ্যাকনলেজমেন্ট নাই। এখন দেখা গেল যে 10টা মেসেজ আসবে, এটাতে সে জানেই না। সে দেখলো তার কাছে মেসেজ আসছে 7টা, সে মনে করে 7টাই আসার কথা ছিল, কয়টা আসার কথা ছিল এটা সে জানে না। কাজেই 7টা আসছে, 7টাই সে রিসিভ করে। এক্ষেত্রে 3টা ডাটা হারিয়ে গেল। এই হারিয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে যখন আমরা হচ্ছে ইউডিপি প্রোটোকল ইউজ করি। স্লোয়ার ডাটা কমিউনিকেশন, স্লোয়ার ডাটা ট্রান্সপোর্টেশন, এখানে যেমন অনেক কিছু ইস্যু আছে, যেমন হচ্ছে কমিউনিকেশনটা রিলায়েবল, অ্যাকনোলেজমেন্ট আছে, কানেকশন আছে, এখানে কোনো কিছু নাই। কাজে এই ডাটা ট্রান্সপোর্টেশনটা হচ্ছে স্লো, আর এই ডাটা ট্রান্সপোর্টেশনটা হচ্ছে কম্পারেটিভলি ফাস্ট। এটা স্লো, এটা ফাস্ট। কেন ফাস্ট? এখানে কানেকশন নাই, অ্যাকনোলেজমেন্ট নাই, ডাটা হারিয়ে গেলে খুঁজে নিয়ে আসার কোনো ঝামেলা নাই, এখানে সেগুলো আছে, কাজেই এটা ফাস্ট হয়। HTTP, FTP, SMTP এরা হচ্ছে TCP প্রোটোকল ইউজ করে, আর SNMP, DHCP, TFTP এরা হচ্ছে UDP প্রোটোকল ইউজ করে। TCP প্রোটোকল ইউজ করে HTTP, FTP, SMTP, আর এরা ইউজ করে হচ্ছে SMTP, DHCP, TFTP এরা হচ্ছে UDP প্রোটোকল ইউজ করে। এই নামগুলোও কিন্তু মনে রাখতে হবে, কারা কারা ইউডিপির আন্ডারে, কারা কারা টিসিপির আন্ডারে, নামগুলো মনে রাখতে হবে। The protocols which takes care of data transmission at a transport layer are TCP and UDP. আমরা TCP আর UDP সম্পর্কে অলরেডি পড়ে ফেললাম। এবার কানেকশন এস্টাবলিশমেন্ট এবং কানেকশন ওরিয়েন্টেড, এইটার মানে কি? আমরা একটু আগে যে পড়লাম যে কানেকশন ওরিয়েন্টেড, TCP কানেকশন ওরিয়েন্টেড, আর UDP হচ্ছে কানেকশন লেস। এটা মানে কি? এটা মানে হচ্ছে 3-ওয়ে হ্যান্ডশেক, একটা টার্ম আছে ডাটা কমিউনিকেশনে, 3-ওয়ে হ্যান্ডশেক। এটা কি জিনিস? এই কম্পিউটারটা ডাটা পাঠাবে, প্রথমে সে বি কে একটা মেসেজ পাঠায়, এটাকে বলে একটা সিনক্রোনাইজেশন মেসেজ পাঠানো। বি কে একটা মেসেজ পাঠায় যে আমি তোমার কাছে 10টা ডাটা পাঠাবো। দেন এই দুটা এ এবং বি এর মধ্যে ডাটা কমিউনিকেশন হবে। প্রথমে সে একটা সিনক্রোনাইজেশন মেসেজ পাঠায়, সে এই সিনক্রোনাইজেশনের এগেইনস্টে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায়। অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে ওকে বলে যে আমি ডাটা পাঠাইতে মানে ডাটা রিসিভ করতে রেডি, ডাটা পাঠাও, এই ধরনের একটা অ্যাকনোলেজমেন্ট ওর কাছে পাঠায়। দেন সে ওকে আরো একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায়, ওকে ডাটা পাঠাচ্ছি। এই যে একটা কমিউনিকেশন এই দুইটা কম্পিউটারের মধ্যে, এটাকে বলে 3-ওয়ে হ্যান্ডশেক। যখন এই সিগন্যাল গুলো আদান প্রদান হয়, এই সিগন্যাল গুলো কিন্তু ডাটা ট্রান্সমিশনের আগেই হয়, ডাটা ট্রান্সমিশনের আগেই এগুলো আদান প্রদান হয়। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কানেকশন এস্টাবলিশড। এখন কানেকশন এস্টাবলিশড হলো বি এবং এ দুইজন ডাটা পাঠাবে, এবং এটা কিন্তু আজীবনের জন্য না, এটা হচ্ছে এই যে 10টা সেগমেন্ট এ থেকে বি এর কাছে যাবে, শুধু এই সেগমেন্টটা পাঠানোর সময়কালীন, ডাটা পাঠানো শেষ, এই কানেকশনও শেষ, এই কানেকশনও আর কাজ করবে না। সেগমেন্টেশন কি জিনিস? আমরা এখানে আইডেন্টিফাইং এ সার্ভিস, এই জিনিসগুলো পড়লাম এতক্ষণ। এখন হচ্ছে সেগমেন্টেশন। দেখেন সেগমেন্টেশন কি জিনিস। সেগমেন্টেশন হচ্ছে এ কম্পিউটারটা বি কম্পিউটারের কাছে একটা মেসেজ পাঠাবে, এই মেসেজটা হচ্ছে হ্যালো হাউ আর ইউ, এই ধরনের একটা মেসেজ আমাদের এ কম্পিউটার বি কম্পিউটারের কাছে পাঠাতে চায়। দেন সেগমেন্টেশন কি? সেগমেন্টেশন হচ্ছে এই মেসেজটাকে কয়েকটা ভাগে ভাগ করা হবে, এরকম এরকম কয়েকটা ভাগে ভাগ করা হবে। এই যে একটা মেসেজকে কয়েকটা ভাগে ভাগ করা হলো, দিস ইজ কল্ড সেগমেন্টেশন। মানে সেগমেন্ট করা, কেটে টুকরো টুকরো করা, ছোট ছোট ভাগ করা, বড় একটা মেসেজকে অনেকগুলো ভাগে ভাগ করা। যেমন আমরা যখন ইউটিউব থেকে আমি একটা মুভি ডাউনলোড দিব, হয়তো একটা মুভি আমি 800 MB একটা মুভি ডাউনলোড দিতে চাই। এখন 800 MB মুভি ডাউনলোড দিলে আমার বাসার ইন্টারনেট কানেকশন তো 800 MB না, বাসায় হয়তো আমি 5 Mbps ব্যান্ডউইথ একটা কানেক্টিভিটি ইউজ করি, তাহলে 800 MB তো একবারে নামবে না। তখন ওই ইউটিউবের সার্ভারটা কি করবে, এই যে প্রথমেই তাদের মধ্যে একটা ডাটা সিগন্যাল আদান প্রদান হবে যে আমি ডাটা পাঠাইতে চাই, রিসিভ করবা কিনা,
এই সিগন্যাল থেকেই তারা বোঝে যে ডাটা এই সেগমেন্টেশনের সাইজটা কিরকম হতে হবে। দেন ইউটিউবটা কি করে, ইউটিউবের কাছে যে ওই 800 MB ডাটা আছে একটা মুভি, এটাকে সে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে ফেলে। এই ছোট ছোট ভাগে ভাগ করে একটা একটা করে আমার কাছে পাঠায়। এই যে ভাগ করাটা, দিস ইজ কল্ড সেগমেন্টেশন। এই সেগমেন্টেশনের কাজটা করে হচ্ছে সোর্স কম্পিউটার। যে কম্পিউটারটা ডাটা পাঠাবে এই কম্পিউটারের কাজ হচ্ছে সেগমেন্টেশন করা। এই মেসেজটাকে এরকম 5টা ভাগে ভাগ করলো, ভাগ করে সে 5টা ভাগ ওর কাছে পাঠাচ্ছে, 5 বারে 5টা সেগমেন্ট পাঠাচ্ছে। একটা বড় মেসেজ একবারে যাবে না, এরকম ছোট ছোট সেগমেন্ট হয়ে তারপরে ডেস্টিনেশনের কাছে যাবে। এই মেসেজটা সিকোয়েন্সিং এন্ড রিঅ্যাসেম্বলিং। আগেরটা ছিল শুধু সেগমেন্টেশন, আগের স্লাইড যেটা ছিল এটা হচ্ছে সেগমেন্টেশন ছিল, আর এখন হচ্ছে সিকোয়েন্সিং এন্ড রিঅ্যাসেম্বলিং। এটা কি জিনিস? এটা হচ্ছে এই সোর্স কম্পিউটারটা এই মেসেজটাকে কয়েকটা ভাগে ভাগ করলো, এরকম 5টা ভাগে ভাগ করে সে পাঠালো। ডেস্টিনেশনের কাছে যখন এগুলো যাচ্ছে, ডেস্টিনেশনের কাছে দেখা গেল এরকম ভাবে গিয়ে পৌঁছালো, পরেরটা আগে আগেরটা পরে, এরকম ভাবে গিয়ে পৌঁছালো। এটা যদি হয় তাহলে ডেস্টিনেশন কম্পিউটারটা এই মেসেজটাকে পড়তে পারবে না। সোর্স কম্পিউটারটা 100টা ভাগ করে আমার কাছে পাঠিয়ে দিল। আমি একটা মুভি ডাউনলোড করলাম, এটাকে অনেকগুলো ভাগে ভাগ করে আমার কম্পিউটারের কাছে পাঠালো। দেন আমার কম্পিউটারটা এটাকে রিঅ্যাসেম্বল করতে পারলো না ঠিক মতো, তার মানে কোন অংশটা আগে কোন অংশটা পরে এটা সে আমার কম্পিউটারটা বুঝতে পারলো না। সে কি করলো, এভাবে যা পাচ্ছে, যেটা আগে পাচ্ছে সেটা আগে, যেটা পরে পাচ্ছে পরে, এভাবে সিরিয়ালি সে সাজিয়ে ফেললো। সাজিয়ে ফেললে দেখা যাবে যে ওই মুভির শেষ অংশ প্রথমে চলে আসছে, প্রথম অংশ মাঝখানে চলে গেছে, এরকম এলোমেলো হবে, আমি মুভিটা দেখে কিছুই বুঝতে পারবো না। এখানে সেরকম একটা অবস্থা আর কি, হ্যালো হাউ আর ইউ লেখা ছিল, এখন আর এটা দেখে এই ডেস্টিনেশন কম্পিউটারটা বুঝতে পারবে না যে এটা আসলে কি লেখা ছিল। কাজেই যখন সোর্স কম্পিউটার থেকে সেগমেন্টেশন হবে, সেখানে শুধু সেগমেন্ট করলেই হবে না, সিকোয়েন্স নাম্বারের একটা ইস্যু আছে, সিকোয়েন্স নাম্বার দিতে হবে। কিরকম সেটা? এই যে ভাগগুলো হবে, ভাগের প্রত্যেকটা ভাগের সাথে এরকম নাম্বার দিতে হবে 1/5। এটা থেকে বোঝা যাচ্ছে যে 5টা সেগমেন্ট আছে, তার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর। দেন হচ্ছে 2/5, 3/5, 4/5, 5/5। এই 5টা ভাগ যখন আমরা এরকম ভাবে নাম্বারিং করলাম, নাম্বারিং দেখে এবার বোঝা যাবে কোনটা আগে কোনটা পরে। এই যে 5টা সে রিসিভ করলো, 5টাই রিসিভ করলো কিন্তু আগে পরে আসছে। এবার সে কি করবে, নাম্বার দেখে সাজাবে 1/5, 2/5, 3/5, 4/5, 5/5। তাহলে এখন কি করলো, সে এই সিরিয়ালি বসানোর পরে সেটাকে জোড়া দিয়ে একটা মেসেজ বানাতে পারলো, যেটা হচ্ছে রিডেবল, হ্যালো হাউ আর ইউ, পড়া যাচ্ছে। এই যে কাজটা, দিস ইজ কল্ড রিঅ্যাসেম্বলিং। রিঅ্যাসেম্বলিং জিনিসটা কি, এই ভাঙা অংশগুলো ছোট ছোট সেগমেন্ট গুলোকে সিকোয়েন্স অনুযায়ী জোড়া দিয়ে একটা মেসেজ বানানো, দিস ইজ কল্ড রিঅ্যাসেম্বলিং। তাহলে এখানে কয়েকটা পার্ট আছে, একটা হচ্ছে সেগমেন্টেশন, একটা হচ্ছে সিকোয়েন্সিং, আর একটা হচ্ছে রিঅ্যাসেম্বলিং। সেগমেন্টেশন হচ্ছে সোর্স কম্পিউটারটা পুরো মেসেজটাকে ভেঙে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করবে, এটা হচ্ছে সেগমেন্টেশন। সিকোয়েন্সিং হচ্ছে এই যে ছোট ছোট ভাগে ভাগ করা হবে, প্রত্যেকটা ভাগের একটা সিকোয়েন্স নাম্বার দিতে হবে, দিস ইজ কল্ড সিকোয়েন্সিং। আর রিঅ্যাসেম্বলিং কি, ডেস্টিনেশনের কাছে যখন এগুলো পৌঁছে যাবে, ডেস্টিনেশন এই সিকোয়েন্স নাম্বার দেখে দেখে তাদেরকে সাজাবে, একটা মেসেজে এটাকে কনভার্ট করবে, দিস ইজ কল্ড রিঅ্যাসেম্বলিং। হ্যালো হাউ আর ইউ, এটা সে বুঝতে পারতেছে এবার। দেন ফ্লো কন্ট্রোল। তাহলে সেগমেন্টেশন দেখলাম আমরা, তারপরে সিকোয়েন্সিং এন্ড রিঅ্যাসেম্বলিং দেখলাম, এখন হচ্ছে ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল জিনিসটা কি, মানে ডাটা ফ্লোটাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করবে সোর্স এবং ডেস্টিনেশন দুজন মিলেই। যেমন সিম্পল এক্সাম্পল অফ ফ্লো কন্ট্রোল, এটা হচ্ছে এ কম্পিউটার যে হচ্ছে ডাটা রিসিভ করবে, আর এটা হচ্ছে বি কম্পিউটার যে হচ্ছে ডাটা সেন্ড করবে। বি কম্পিউটারটা যখন ডাটা পাঠাবে, এটা ট্রান্সমিট হবে, সে ডাটা রিসিভ করবে, এ ডাটা রিসিভ করলো, বি ডাটা ট্রান্সমিট করলো। দেন এ এর বাফার মেমোরিটা ফুল আছে। বাফার মানে হচ্ছে যে এটা একটা টেম্পোরারি মেমোরি, এটা হচ্ছে র‍্যাম থেকে শেয়ার করে। নেটওয়ার্কিং ডিভাইস গুলো যখন কোনো ডাটা রিসিভ করে, তখন প্রথমে সেটাকে বাফারে রাখে, বাফার থেকে প্রসেস করে এটাকে পাঠায় র‍্যামে। তারপর যদি আমরা সেভ করি যেখানে রাখবো সেখানে চলে যাবে। কিন্তু প্রথমে রিসিভ হবে হচ্ছে বাফার মেমোরিতে, দেন এটা বাফার থেকে যাবে র‍্যামে। এখন এই কম্পিউটারটা বি এর কাছে একটা মেসেজ পাঠালো, দেন এ কি করলো, একটা মেসেজ ওর কাছে পাঠাচ্ছে, এটা রিসিভ করার পরে বলতেছে স্টপ, মাই বাফার ইজ ফুল। তখন বি কি করবে, বি কে মেসেজ পাঠালো যে স্টপ সেন্ডিং ডাটা,
হোস্ট বি কে সে বললো স্টপ সেন্ডিং ডাটা। এই মেসেজটা যখন বি রিসিভ করলো তখন বি কি করে, হোস্ট বি রিসিভড এ সিগন্যাল টু স্টপ সেন্ডিং ডাটা। কে পাঠালো? এ। কারণ কি, ওর মেমোরি, যে মেমোরিতে সে ডাটাগুলো রাখবে সেই মেমোরি ফুল, টেম্পোরারি মেমোরি ফুল, কাজে সে আর ডাটা রিসিভ করতে পারবে না। এই জন্য ওকে সে বললো যে ডাটা পাঠানো বন্ধ করো। বাই দিস টাইম সে কি করলো, বি এর ডাটা যে এ তে ওর মেমোরিতে বাফার মেমোরি যে ফুল ছিল এই ডাটাটাকে সে প্রসেস করে ফেললো, মানে এখান থেকে সে এটাকে র্যামে পাঠিয়ে দিল। এবার ওর বাফারটা ফ্রি হয়ে গেছে। বাফার ফ্রি হয়ে গেলে এখন সে কি করবে, গো ডাটা প্রসেসড প্রসিড উইথ ট্রান্সফার। এবার ও একে মেসেজ পাঠালো যে এবার আবার ডাটা পাঠাও। এই যে বাই দিস টাইম, যে সময়টা সে ডাটা ওকে সিগন্যাল দিল যে ডাটা পাঠাবে না, সে এতক্ষণ ধরে সে আর ডাটা পাঠাবে না, যতক্ষণ ওর কাছ থেকে আবার একটা সিগন্যাল না আসবে ততক্ষণ পর্যন্ত সে আর ডাটা পাঠাবে না। নো ইনফরমেশন ট্রান্সফার্ড বাই আইদার এন্ড ডিউরিং, কোন এন্ড থেকে ডাটা ট্রান্সমিশন হবে না ডিউরিং দিস টাইম। কোন সময়টা, ওই যে ও যে মেসেজটা পাঠালো যতক্ষণ পর্যন্ত ও আবার গ্রিন সিগন্যাল না দিবে। দেখেন এগুলো কালারও কিন্তু এরকম, এটা রেড সিগন্যাল, এটা গ্রিন সিগন্যাল। ও যখন গ্রিন সিগন্যাল পাঠালো যে ডাটা পাঠাও, তখন বি আবার ডাটা পাঠানো শুরু করবে। এরকম ভাবে ডাটা ফ্লোটাকে কন্ট্রোল করে দুইটা কম্পিউটার মিলে। যখনই একজনের টেম্পোরারি মেমোরি বাফার মেমোরি ফুল হয়ে যায় তখনই সে ডেস্টিনেশনকে বলে, সোর্সকে বলে যে ডাটা পাঠানো বন্ধ করো। বাই দিস টাইম সে ডাটা মানে বি আর ডাটা পাঠায় না, এর মধ্যে সে ডাটা প্রসেস করে ফেলে, তখন আবার মেসেজ পাঠায়, দেন সে ডাটা পাঠায়। এরপর হচ্ছে উইন্ডোইং। উইন্ডোইং টার্মটা কি জিনিস দেখেন, বি কম্পিউটারটা হচ্ছে ডাটা সেন্ড করবে আর এ কম্পিউটার ডাটা রিসিভ করবে। এটা সেন্ডার, এটা হচ্ছে ডাটা রিসিভার। বি কম্পিউটার ডাটা পাঠালো, সে এটা রিসিভ করলো। রিসিভ করার পরে সে কি করতেছে, অ্যাকনোলেজমেন্ট ফর টু, মানে এই কম্পিউটারটা ওর কাছে একটা রিকোয়েস্ট পাঠালো যে 2 নম্বর মেসেজটা পাঠাও, মানে যে সিকোয়েন্স নাম্বার 2টা পাঠাও, 1 2 3 করে এরকম সিকোয়েন্স করা। 1 নম্বরটা সে রিসিভ করলো, রিসিভ করে সে বলল যে 2 নম্বরটা পাঠাও। দেন 2 নম্বর সে পাঠালো, সে 2 নম্বর রিসিভ করলো। এবার সে 3 নম্বরের জন্য রিকোয়েস্ট করলো, অ্যাকনোলেজমেন্ট ফর 3। এবার সে 3 নম্বর পাঠাবে। এরকম ভাবে প্রত্যেকটা সেগমেন্ট যাওয়ার পরেই একটা করে অ্যাকনোলেজমেন্ট আসতে পারে। সেক্ষেত্রে কম্পিউটার গুলোর ডাটা ট্রান্সমিশন রেট কমে যাবে। কারণ কি, সে এখান থেকে এখানে 100টা সেগমেন্ট যাবে, তাহলে একটা সেগমেন্ট যাবে, আবার অ্যাকনোলেজমেন্ট আসলো, আবার মেসেজ যাবে, আবার অ্যাকনোলেজমেন্ট। প্রত্যেকটা মেসেজ পাঠানোর পরেই যদি একটা করে অ্যাকনোলেজমেন্ট আসে, এর থেকে বেটার হচ্ছে একটা উইন্ডো সাইজ ডিফাইন করে নেওয়া। উইন্ডো সাইজ মানে হচ্ছে কম্পিউটার গুলো দুইজন নেগোশিয়েট করবে, নেগোশিয়েট করে সিদ্ধান্ত নিবে যে 3টা মেসেজ একসাথে যাবে, 1 2 3, 3টা সেগমেন্ট একসাথে যাবে। দেন 1 2 3, 3টার পরে সে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, অ্যাকনোলেজমেন্ট ফর 4। তাহলে কি হচ্ছে, আগে 3টার জন্য 3টা অ্যাকনোলেজমেন্ট আসতো, এখন 3টার জন্য একটা অ্যাকনোলেজমেন্ট আসলো, তার মানে অ্যাকনোলেজমেন্টের সংখ্যা হয়ে গেল 1/3। সেক্ষেত্রে ডাটা প্রসেসিং স্পিডটা দ্বিগুণ বেড়ে যাবে আগের থেকে। ডাটা প্রসেসিং স্পিড বেড়ে যাবে, কারণ প্রত্যেকটা সিগন্যালের জন্য এখন আর প্রত্যেকটা সেগমেন্টের জন্য একটা করে অ্যাকনোলেজমেন্ট দরকার নাই, প্রতি 3টা পর একটা করে অ্যাকনোলেজমেন্ট যাবে। যেমন 1 2 3, তারপরে সে 4 এর জন্য রিকোয়েস্ট করলো, তার মানে এবার 4 5 6 যাবে। তারপর সে 7 এর জন্য রিকোয়েস্ট করবে, তখন 7 8 9 যাবে। এরকম ভাবে একটা সার্টেন টাইম পর পর 3টা করে সেগমেন্ট একসাথে যাবে, এবং ওই পাশ থেকে যে রিপ্লাই আসবে, অ্যাকনোলেজমেন্ট আসবে, এটা হচ্ছে পরবর্তী মেসেজের জন্য অ্যাকনোলেজমেন্ট আসবে। তাতে ডাটা প্রসেসিং স্পিড একটু বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে এটাকে বলা হয় উইন্ডো সাইজ হচ্ছে 3। উইন্ডো সাইজ 3 মানে কি, মানে 3টা সেগমেন্ট একসাথে যাওয়ার পরে একটা অ্যাকনোলেজমেন্ট আসবে। এরর কারেকশন দেখেন এখানে ডিফাইন করা হলো যে উইন্ডো সাইজ 3, তার মানে 3টা করে সেগমেন্ট যাবে, তারপরে একটা অ্যাকনোলেজমেন্ট আসবে। এখন 1 2 3, 3টা সেগমেন্ট পাঠানো হলো, চতুর্থ সেগমেন্টের জন্য একটা অ্যাকনোলেজমেন্ট আসলো, দেন এই কম্পিউটারটা 4 5 6 3টা সেগমেন্ট সে আবার সেন্ড করলো। এখন 4 নম্বরটা সে রিসিভ করলো, 6 নম্বরটা রিসিভ করলো, সামহাউ 5 নম্বর প্যাকেটটা মানে 5 নম্বর সেগমেন্টটা ডেস্টিনেশন পর্যন্ত গেল না, দেন ডাটা লস্ট। তখন এই কম্পিউটারটা বুঝতে পারে যে সে 4 পর্যন্ত আগে রিসিভ করেছিল, পরে 3 পর্যন্ত রিসিভ করেছিল, 4 এবং 6 রিসিভ করলো, বাট 5 নম্বরটা হারিয়ে গেছে। তখন সে কি করে, শুধুমাত্র 5 নম্বরের জন্য একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায়, যেটা হারিয়ে গেছে শুধু তার জন্য একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। দেন সে অ্যাকনোলেজমেন্ট পাওয়ার পরে কি হবে, ওই একটা যে হারিয়েছিল, যেটা আগেও পাঠিয়েছিল, শুধুমাত্র এই 5 নম্বরটা পাঠাবে, যেটা হারিয়ে গেছে সেটার একটাই পাঠাবে। তারপরে আবার সে 6 পর্যন্ত তো আগে থেকেই রিসিভ, তখন সে 7 নম্বরের জন্য অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। দেন এই কম্পিউটারটা আবার 7 8 9 এরকম পাঠাবে।
সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে তিনটা করে সেগমেন্ট যাওয়ার পরে একটা অ্যাকনোলেজমেন্ট আসলো। এই তিনটার মধ্যে যদি কোনো একটা সেগমেন্ট হারিয়ে যায় বা ডেস্ট্রয় হয় মাঝপথে, তখন সোর্স কম্পিউটারটা, ডেস্টিনেশন কম্পিউটারটা শুধুমাত্র যে সেগমেন্টটা হারিয়ে গেছে তার জন্যই রিকোয়েস্ট পাঠাবে। ওই সেগমেন্টটাই শুধুমাত্র ডেস্টিনেশনের কাছে যাবে এবং সেক্ষেত্রে যেটা হারিয়ে গেল সেটাই শুধুমাত্র আবার পাঠানো হবে, রিসেন্ড করা হবে, একটা মাত্র সেগমেন্ট রিসেট করা হবে। দেন আবার ওই তিনটা করেই যাবে। 7 নম্বরের জন্য যখন রিকোয়েস্ট আসলো, দেন 7, 8, 9 তিনটা আবার যাবে। এরকম ভাবে তিনটা করে একসাথে যাবে। কোনোটা হারিয়ে গেলে শুধুমাত্র ওইটার জন্য একটা অ্যাকনোলেজমেন্ট আসবে। এরর কারেকশন হবে কিভাবে দেখেন। এই কম্পিউটারটা এরকম, হ্যালো হাউ আর ইউ, এরকম 1/5, 2/5, 3/5, 4/5, 5/5 মেসেজ সে ডেস্টিনেশনের কাছে পাঠিয়ে দিল। 5টা সেগমেন্ট ডেস্টিনেশনের কাছে সে পাঠালো, ট্রান্সমিট হলো। বাট রিসিভ হওয়ার সময় কি হলো, 4/5টা পৌঁছে গেল, 1/5 পৌঁছে গেল, 5/5, 3/5, মাঝে একটা আসে নাই। দেখেন, সে বুঝতে পারলো যে ডাটা মিসিং, সেগমেন্ট মিসিং, 2 নম্বর সেগমেন্টটা মিসিং হয়ে গেছে। তখন সে কি করবে, এই 2 নম্বরের জন্যই শুধু একটা মেসেজ পাঠাবে। দেন 2 নম্বরটাই আসবে, শুধু এই একটা মেসেজই শুধু আসবে। এবার কি হবে, আগে থেকে তো 4টা তার কাছে ছিল, ওই যে যেটা শুধু হারিয়ে গেছে ওইটাই রিকোয়েস্ট করে আবার নিয়ে আসলো। দেন এটাকে সে জায়গা মতো বসাই দিল। এখন সে টোটাল মেসেজটা পড়তে পারলো। তাহলে এরর কারেকশনটা হচ্ছে যখন সে ডিটেক্ট করলো যে কোনো একটা সেগমেন্ট হারিয়ে গেছে, তখন সে শুধুমাত্র ওই সেগমেন্টের জন্যই একটা রিকোয়েস্ট করলো। দেন ওই সেগমেন্টটাকে সে রিকোয়েস্ট করে আবার বের করে নিয়ে আসলো। পুরো মেসেজটা এবার সে বুঝতে পারলো। ডাটা ফ্লো ফ্রম ট্রান্সপোর্ট লেয়ার, তখন আমরা ট্রান্সপোর্ট লেয়ার পড়লাম। ট্রান্সপোর্ট লেয়ারে এসে কি হবে, আগের 3টা লেয়ারে ছিল ডাটা, ট্রান্সপোর্ট লেয়ারে সেটার নামটা চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা হেডার অ্যাড হবে, ট্রান্সপোর্ট হেডার বলে এটাকে, ট্রান্সপোর্ট লেয়ার হেডার বলে মূলত। এই ট্রান্সপোর্ট লেয়ার হেডারের মধ্যে থাকে 2টা ইনফরমেশন। একটা ইনফরমেশন হচ্ছে সার্ভিস ইনফরমেশন, দ্যাট ইজ কল্ড পোর্ট নাম্বার। প্রোটোকল ইনফরমেশন থাকে, আমরা ওই যে একটু আগে যেটা দেখলাম যে ইয়াহুর কাছে আমরা যদি ব্রাউজ করি তাহলে পোর্ট নাম্বার 80 একটা মেসেজ অ্যাড হয়, আর যদি ইয়াহুর কাছে পিং করি তখন পোর্ট নাম্বার 7 একটা মেসেজ অ্যাড হয়। এই 2টা মেসেজ অ্যাড হয়। আর যখন হচ্ছে আমরা আরেকটা জিনিস অ্যাড করবো ট্রান্সপোর্ট লেয়ার, এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার। এই যে ট্রান্সপোর্ট লেয়ার হেডার, এখানে 2টা ইনফরমেশন থাকে, একটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার আর একটা হচ্ছে পোর্ট নাম্বার। এই 2টা মিলে বলা হয় ট্রান্সপোর্ট লেয়ার হেডার। এই 2টা যখন অ্যাড হয়, এই 2টা যখন অ্যাড হয় তখন এর নাম হয়ে যায় হচ্ছে সেগমেন্ট, তখন এর নাম হয় সেগমেন্ট। তাহলে ডাটা উপরের 3 লেয়ারেই ডাটা, তারপরে ট্রান্সপোর্ট লেয়ারে এসে এর নামটা চেঞ্জ হয়ে যায়, এই নামটা হয়ে যায় সেগমেন্ট। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে চাকরির ভাইভাতে যে ট্রান্সপোর্ট লেয়ারে এটার নামটা কি। এই যে নামগুলো চেঞ্জ হচ্ছে বিভিন্ন লেয়ারে, সেটাকে বলা হয় পিডিইউ, এটাকে বলে পিডিইউ। আপনাকে বলবে ট্রান্সপোর্ট লেয়ারের পিডিইউ কি। পিডিইউ এটা হচ্ছে প্রোটোকল ডাটা ইউনিট, প্রোটোকল ডাটা ইউনিট। চাকরির ভাইভাতে জিজ্ঞেস করে যে ট্রান্সপোর্ট লেয়ারের পিডিইউ কি, ট্রান্সপোর্ট লেয়ারের পিডিইউ হচ্ছে সেগমেন্ট। এই সেগমেন্টের মধ্যে কি থাকে, সেগমেন্টের মধ্যে থাকে হচ্ছে ডাটা, এবং সেগমেন্টের মধ্যে থাকে হচ্ছে পোর্ট নাম্বার, সিকোয়েন্স নাম্বার, 3টা জিনিস। মূল ডাটাটা থাকে উপর থেকে, যে ডাটা আসছে, উপর থেকে যে ডাটা আসলো এই ডাটাটা থাকবে, এর সাথে অ্যাড হবে পোর্ট নাম্বার, এর সাথে অ্যাড হবে সিকোয়েন্স নাম্বার, এই 2টা জিনিস অ্যাড হবে। এই যে অ্যাড হলো টোটাল জিনিসটাকে বলা হয় সেগমেন্ট, এই টোটাল জিনিসটাকে একসাথে বলা হয় হচ্ছে সেগমেন্ট। তাহলে সেগমেন্টের মধ্যে থাকে ডাটা, পোর্ট নাম্বার এবং সিকোয়েন্স নাম্বার। এরপরে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের কি কাজ সেটা আমরা দেখি। নেটওয়ার্ক লেয়ার, it provides logical addressing and path determination routing in this layer. এখানে রাউটিং ইউজ হয়, নেটওয়ার্ক লেয়ারে রাউটিং ইউজ হয়। লজিক্যাল অ্যাড্রেস প্রোভাইড করে, লজিক্যাল অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেস অ্যাড হয় এবং পাথ ডিটারমিনেশন হয়। আইপি অ্যাড্রেস অ্যাড হওয়া মানে কি, মানে হচ্ছে আমরা এই যে লিখলাম পিং yahoo.com, পিং google.com, বা লিখলাম পিং হচ্ছে 8.8.8.8,
এই যে অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেসটা আমরা লিখলাম, এই ডেস্টিনেশন অ্যাড্রেস এবং সোর্স অ্যাড্রেস এই দুইটা অ্যাড্রেস মেসেজের গায়ে অ্যাড হয়ে যায়। মানে এখানে অ্যাড হয় হচ্ছে আইপি অ্যাড্রেস। উপর থেকে যে সেগমেন্ট আসলো, এটা হলো সেগমেন্ট, এর মধ্যে ডাটা আছে, এর মধ্যে পোর্ট নাম্বার আছে, এর মধ্যে হচ্ছে সিকোয়েন্স নাম্বার আছে। এর গায়ে এখানে এসে অ্যাড হয় হচ্ছে সোর্স আইপি, মানে যে কম্পিউটার থেকে আমি মেসেজ পাঠাতে চাচ্ছি সেই কম্পিউটারের আইপি অ্যাড্রেস। এবং এখানে এসে অ্যাড হয় হচ্ছে ডেস্টিনেশন আইপি, যার কাছে যাবে তার আইপি অ্যাড্রেসটাও এখানে এসে এখানে অ্যাড হয়ে যায়। তখন এটার আবার নামও চেঞ্জ হয়ে যায়। তাহলে অ্যাড্রেসিংটা হয় হচ্ছে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক লেয়ারে। দেন এখানে আর কি হয়, পাথ ডিটারমিনেশন হয়। পাথ ডিটারমিনেশন মানে কি, ডেস্টিনেশনের কাছে যাবে কোন পথে, হুইচ ওয়ে ইজ দ্য বেস্ট টু রিচ ডেস্টিনেশন, যেটা আমরা হচ্ছে রাউটিং এর সময় পড়ে আসছি, স্ট্যাটিক রাউটিং পড়েছি আমরা, রিপ রাউটিং পড়েছি। সেখানে দেখতাম যে ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেস্ট পাথটাই রাউটিং টেবিলের মধ্যে থাকে। এই যে রাউটিং টেবিলটা তৈরি করাটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ, যেখানে রিমোট নেটওয়ার্কে যাওয়ার জন্য কোনটা বেস্ট পাথ এই ইনফরমেশনটা থাকে। তাহলে অ্যাড্রেস এবং রাউটিং এই দুইটা হয় হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। আর কি হয়, the protocols that work in this layer are routed protocol একটা, আর একটা হচ্ছে রাউটিং প্রোটোকল। রাউটেড প্রোটোকল একটা, রাউটিং প্রোটোকল একটা, দুইটা জিনিস। রাউটিং প্রোটোকল হচ্ছে রিমোট নেটওয়ার্কে যাওয়ার জন্য বেস্ট পাথ খুঁজে বার করার জন্য যে প্রোটোকল ইউজ হয়। আর রাউটিং প্রোটোকল হলো এটা। রাউটেড প্রোটোকল হচ্ছে বেস্ট পাথ খুঁজে বার করার পরে যে জিনিস মানে ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্য যে জিনিসগুলো ক্যারি করে নিয়ে যায়, যে মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন একটা যদি ছবি আঁকি, এখানে এরকম অনেকগুলো রাউটার আছে আমাদের, অনেকগুলো রাউটার আছে, এখানে রাউটার, এখানে রাউটার, এদের বিভিন্ন ভাবে কানেক্টেড আছে। এখানে একটা কম্পিউটার আছে। এখন এই কম্পিউটার থেকে একটা মেসেজ আমরা পাঠাতে চাই এই কম্পিউটারের কাছে, রাউটার থেকে বের হয়ে যাবে। এইখানে একটা কম্পিউটার থেকে মেসেজটা আসছে রাউটারের কাছে, এটা যেতে চাই এখানে। দেন এই রাউটারটা কি করবে, বা এই কম্পিউটারের এই নেটওয়ার্ক লেয়ার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিবে, অ্যাসাইন করে দিয়ে এটা রাউটারের কাছে পাঠাবে। এখন রাউটারের কাজ হচ্ছে ডেস্টিনেশন, এখানে যাওয়ার জন্য বেস্ট পাথ কোনটা সেটা সিলেক্ট করা। রাউটিং প্রোটোকলের মাধ্যমে সে বেস্ট পাথ খুঁজে বার করে। এখানে রিপ, ইআইজিআরপি, ওএসপি, বিজিপি, এরকম কোন না কোন একটা রাউটিং প্রোটোকল আমরা কনফিগার করি। সেই প্রোটোকল এই রাউটারকে বলে যে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এইটাই হচ্ছে বেস্ট রাস্তা, সেটা হলো বেস্ট রাস্তা। রাউটিং প্রোটোকল গুলো বেস্ট রাস্তা খুঁজে বার করে দেয়। আর রাউটেড প্রোটোকল হচ্ছে বেস্ট রাস্তা ইউজ করে মেসেজটাকে ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যায়, সেই কাজটা করে হচ্ছে আইপি। যেমন একটা সহজ এক্সাম্পল দেওয়া যেতে পারে এরকম, সে আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, আমাকে সে একজন জিজ্ঞেস করলো মতিঝিল যাব, কোন পথে যাব। তো মতিঝিল যাব, কোন পথে যাব, এইখান থেকে মেসেজ গুলো এসে রাউটারের কাছে এরকম বলে এই ডেস্টিনেশনে যাব, কোন পথে যাব। সেক্ষেত্রে আমি হচ্ছি রাউটার, আমাকে বললো মতিঝিল যাব, দেন আমি তাকে বলে দিলাম এই দিক দিয়ে জানে, এটা হচ্ছে মতিঝিল যাওয়ার রাস্তা। রাউটারও তাকে এইভাবে বলে দেয় যে এই দিকে যাও, এটা হচ্ছে মতিঝিল ডেস্টিনেশনে যাওয়ার রাস্তা। আমি লোকটাকে রাস্তা দেখিয়ে দিলাম এই পথে যেতে হবে। দেন সে কি করলো, 7 নম্বর বাসে উঠে গেল, বাসে উঠে মতিঝিল পৌঁছে গেল। 7 নম্বর বাসটা হচ্ছে রাউটেড প্রোটোকল, আর আমি কাজ করলাম হচ্ছে রাউটিং হিসেবে। আমি ডেস্টিনেশন, আমি তাকে রাস্তাটা দেখাই দিলাম, আর বাস তাকে ক্যারি করে নিয়ে গেল। একইভাবে আমাদের যে রাউটিং প্রোটোকল গুলো আছে, এরা হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত যাওয়ার জন্য বেস্ট পাথ খুঁজে বার করে। আর রাউটেড প্রোটোকল এরা হচ্ছে মেসেজকে ক্যারি করে ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যায়। আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এটা হচ্ছে এরা হচ্ছে মেসেজকে ক্যারি করে ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যায়। রাউটেড প্রোটোকল ডাটাকে ক্যারি করে, আর রাউটিং প্রোটোকল রিমোট নেটওয়ার্কে যাওয়ার জন্য বেস্ট পাথ খুঁজে বার করে। এখানে যে প্রোটোকল ইউজ হয় সেই প্রোটোকলটার নাম হচ্ছে আইসিএমপি প্রোটোকল। পিং যে করি আমরা, পিং করি yahoo.com, google.com লিখি, কোনো একটা আইপি অ্যাড্রেস লিখি বা ডোমেইন নেম লিখি, হোস্ট নেম লিখি, এইভাবে আমরা পিং করতে পারি। এই পিং কাজ করে নেটওয়ার্ক লেয়ারে। আইসিএমপি, ইন্টারনেট কন্ট্রোল মেসেজিং প্রোটোকল। এই যে রাউটিং প্রোটোকল গুলো রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ, বিজিপি, তারপর আমরা স্ট্যাটিক করেছি, ডিফল্ট করেছি, এই সব রাউটিং গুলো কাজ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। আইসিএমপি পিং কাজ করে নেটওয়ার্ক লেয়ারে। এই লেয়ারে কি কি হার্ডওয়্যার কাজ করে নামগুলো মনে রাখতে হবে। কম্পিউটার, পিসি নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, রাউটার নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, আইপি ফোন নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। লেয়ার 3 সুইচ, সুইচ দুই ধরনের হয়, একটা হচ্ছে লেয়ার 2, একটা হচ্ছে লেয়ার 3। লেয়ার 2 সুইচ কাজ করে হচ্ছে
ডাটা লিঙ্ক লেয়ারে, আর লেয়ার 3 সুইচ কাজ করে নেটওয়ার্ক লেয়ারে। আমরা যখন সুইচ পড়া শুরু করবো, এখন আমরা রাউটিং করতেছি, রাউটার নিয়ে পড়াশোনা আমাদের,